Electricity is the soul of universe. John Wesley said that poetically. Dear students, this is Prasenjit Malik, PGT Physics teacher of Kendriya Vidyalaya. আজ আমরা স্টার্ট করতে চলেছি 12 এর জন্য ওয়ান শট টু ভিডিও। যেরকম আমি কথা দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে তোমাদের জন্য আমি ওয়ান শট ভিডিও নিয়ে আসব, যেটা তোমাদের রিভিশন পারপাসে কাজে লাগবে এবং কনসেপচুয়াল ক্ল্যারিটিও তৈরি হবে। তো আমরা আজকে বেসিক্যালি যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক চার্জ এন্ড ইলেকট্রিক ফিল্ড। এই চ্যাপ্টারে প্রথমে আমরা ইলেকট্রিক চার্জ সম্পর্কে জানবো এবং তার প্রপার্টিজ সম্পর্কে জানবো, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার হিসেবে দেওয়া রয়েছে বইতে। তারপর আমরা কুলম্বের সূত্র এবং ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে ডিসকাস করব। তো দেখো, the first question that can be arise from this first chapter, that what is electric charge, তড়িৎ আধান আসলে কি। এর আগে তোমরা নিশ্চয়ই পড়েছো ভর কি, এর আগে নিশ্চয়ই তোমরা পড়েছো দৈর্ঘ্য কি। দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি হোয়াট ইজ মাস, এর যেমন উত্তর দেওয়া খুবই কঠিন, তেমনি হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ এর উত্তর দেওয়া খুব কঠিন। মাস আসলে কি যদি তোমরা ভর সম্পর্কে জানো, ভরের ডেফিনেশন যদি তোমরা জানো, তাহলে তোমরা ইলেকট্রিক চার্জের ডেফিনেশনও দিতে পারবে। ভর আসলে কি? ভর হচ্ছে একটা কনসেপ্ট, ভর হচ্ছে একটা ধারণা। ভরকে আমরা দেখতে পাই না। ভর হচ্ছে একটা কনসেপ্ট যেটা নিউটন ইন্ট্রোডিউস করেছিলেন। কি জন্য? টু এক্সপ্লেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপ্লেন করার জন্য বস্তু একটা বিশেষ মৌলিক ধর্মের কথা বলেছিলেন নিউটন, যেটা হচ্ছে ভর। তেমনি ইলেকট্রিক চার্জও হচ্ছে বস্তুর একটা মৌলিক ধর্ম, যে মৌলিক ধর্মের জন্য বস্তু ইলেকট্রিক ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স প্রদর্শন করে। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, আবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করতে পারে। ইট ইজ ডিপেন্ড অন দ্য স্টেট অফ দ্য চার্জ। চার্জ যদি স্থির অবস্থায় থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড, যদি সমবেগে গতিশীল অবস্থায় থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড, যদি অ্যাক্সিলারেশন নিয়ে চলে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসও তৈরি করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও দেবে। তাহলে দেখো, ইলেকট্রিক চার্জের ডেফিনেশন কি হওয়া উচিত? বেসিক্যালি তড়িৎ আধান হচ্ছে বস্তুর এমন এক ধর্ম যার জন্য, অবশ্যই মৌলিক ধর্ম, ফান্ডামেন্টাল প্রপার্টি, যার জন্য বস্তু তড়িৎ এবং চুম্বকীয় ঘটনা প্রদর্শন করে। অনেকে ইলেকট্রিক চার্জের ডেফিনেশন লেখার সময় চুম্বকীয় ঘটনা প্রদর্শন করে এটা মিস করে যায়। কিন্তু দেখো, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি, আমাদের এটা যে ইলেকট্রোম্যাগনেটিজমের যে সেকশন সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। কিন্তু যখন আমরা চার্জের ডেফিনেশন দিতে যাবো, সেটা তো আমাদেরকে জেনারেল ভাবে ডেফিনেশন দিতে হবে না। শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমরা চার্জের ডেফিনেশন দিতে পারি না। আমরা এই চ্যাপ্টারে when charge is at rest তখন তার ইফেক্ট গুলোকে দেখবো, সেটা আলাদা বিষয়। কিন্তু বেসিক্যালি আধানের ডেফিনেশনে তড়িৎ এবং চুম্বকীয় ঘটনা প্রদর্শন করে এটা বলতে হবে। কারণ আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু যদি গতিশীল অবস্থায় থাকে বা যদি ত্বরণশীল হয় তাহলে তো বললাম চৌম্বক ক্ষেত্র এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও দেবে। তো এই তড়িৎ আধানের বিশেষ কয়েকটা ধর্ম আছে, যে ধর্মগুলো থেকে কোয়েশ্চেন আসে অনেক সময়। যেমন খুবই একটা সিম্পল বিষয়, চার্জ হচ্ছে একটা স্কেলার রাশি, একটা হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটি, যার কোনো অভিমুখ নেই অবশ্যই, এবং ভেক্টর বীজগণিত মেনে চলে না, তাই এটি একটা স্কেলার রাশি। এবং এর এসআই একক কুলম, সিজিএস একক স্ট্যাট কুলম। অনেকে সিজিএস এককে ইএসইউ লিখে, কিন্তু ইএসইউ লিখলে তোমাদেরকে ইএসইউ অফ চার্জ উল্লেখ করতে হবে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। কেননা পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা ইএসইউ ইউজ করে থাকি, কাজে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় সবাই ইএসইউ লিখে দেয়, ইএসইউ নয়, ইএসইউ আধান বা ইএসইউ অফ চার্জ লিখতে হবে। কারণ ইএসইউ অফ পোটেনশিয়াল বা ইএসইউ বিভব হচ্ছে পোটেনশিয়ালের সিজিএস একক। এবং কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা বলবো যখন আমরা কুলম্বের সূত্র পড়বো। এবং এর মাত্রা হচ্ছে আই ইন্টু টি, কিউ ইজ ইকুয়াল টু আই টি, তোমরা জানো আই ইন্টু টি হচ্ছে মাত্রা। এখন দেখো, যদি আমরা গভীর ভাবে ভাবি, আমরা এখানে কি বললাম যে তড়িৎ আধান হচ্ছে বস্তুর এমন এক মৌলিক ধর্ম যার জন্য বস্তু তড়িৎ এবং চুম্বকীয় ঘটনা প্রদর্শন করে। আমরা যেটা বস্তুর ধর্ম বলছি সেটা আসলে হচ্ছে যে প্রোটন এবং ইলেকট্রনের ধর্ম। কেন প্রোটন এবং ইলেকট্রনের ধর্ম? কারণ একটা বস্তু তৈরি হয় পরমাণু দ্বারা, এবং পরমাণুর যে নিউক্লিয়াস তোমরা জানো সেখানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে প্রোটন হচ্ছে যে পজিটিভ চার্জ, কিন্তু নিউট্রন তো নিস্তড়িত, আর তার বাইরের কক্ষে কে থাকবে? ইলেকট্রন থাকবে। বাইরের কক্ষগুলো দিকে থাকে ইলেকট্রন থাকে। তাহলে দেখো, এই ইলেকট্রনের আদান প্রদানের জন্য ইলেকট্রন যদি এখান থেকে চলে যায় তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি হয়, কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তখন এখানে ধনাত্মক আধান তৈরি হয়ে যায়। তাহলে দেখো, অ্যাকচুয়ালি বেসিক্যালি বস্তুর মধ্যে যে পরমাণু এবং পরমাণুর যে ইলেকট্রন এবং প্রোটন, সেখান থেকেই বেসিক্যালি ওভারঅল বস্তুটা যে চার্জ প্রপার্টি আসছে। এবং সাধারণ অবস্থায় আমরা কি জানি বস্তু নিস্তড়িত,
কারণ সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আধান হচ্ছে প্রকৃতপক্ষে প্রোটন এবং ইলেকট্রনের অভ্যন্তরীণ ধর্ম। নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা, প্রোটনের আধান হচ্ছে প্লাস ই এবং ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ই, এবং ই ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দ্য পাওয়ার -19 কুলম্ব। এই মানটাও তোমরা মনে রাখবে, ইলেকট্রনের আধানের মান। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রপার্টি আমরা বলতে পারি, এখান থেকে আমরা আরেকটা কথাও বলতে পারি যে আধান হচ্ছে প্রকৃতপক্ষে দুই প্রকারের, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। আধান হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি যে আধান হচ্ছে বেসিক্যালি দু প্রকারের। কি কি? আধান হচ্ছে বেসিক্যালি দু প্রকারের হয়, এক হচ্ছে যে ধনাত্মক আধান আর হচ্ছে ঋণাত্মক আধান। তার মানে বলতে পারি যে আধান হচ্ছে যে দু প্রকারের। ওকে, একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, আর একটা হচ্ছে ঋণাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক। ওকে, তাহলে দেখো আবার যদি ধনাত্মক আধান হয়, দুটো সম আধান, তোমরা এগুলো জানো, বেসিক বিষয়গুলো আমি একটু বলে নিই, তারপর আমরা অ্যাডভান্স টপিকস গুলোতে যাব। ওকে, যেমন ধরো দুটো যদি ধনাত্মক আধান হয়, তোমরা জানো দুটো সম আধান বা দুটো বিপরীত আধান এইভাবে থাকতে পারে। তাহলে দেখো প্লাস মাইনাস যদি হয়, এখানে অ্যাট্রাকশন হয়, আর প্লাস প্লাসের ক্ষেত্রে কি হয় তোমরা জানো, অথবা মাইনাস মাইনাসের ক্ষেত্রে রিপালশন হয়। তাহলে আমরা এখান থেকে আরেকটা প্রপার্টি বলতে পারি, 3 নম্বর প্রপার্টি, যে সম আধান যদি হয় তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর যদি বিপরীত আধান হয় তারা পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, সো দিস আর দ্য সাম ইম্পর্টেন্ট প্রপার্টি, বেসিক প্রপার্টি অফ ইলেকট্রিক চার্জ। কিন্তু বেসিক্যালি যে দুটো প্রপার্টি থেকে কোশ্চেন আসবে, একটা হচ্ছে যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, আধানের কোয়ান্টায়ন, আর একটা যে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আধানের সংরক্ষণ। এখানে আরেকটা আমি বৈশিষ্ট্য বলতে চাইবো, যেটা হচ্ছে তড়িৎ আধান হচ্ছে যোজনীয়। যোজনীয় কথাটার অর্থ হচ্ছে যে এর এডিটিভ নেচার আছে। দেখো আমি প্রথমেই বললাম এটা একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি হওয়ার সুবাদে এর যোজনীয় ধর্ম থাকবে। তাহলে 4 নম্বর প্রপার্টি আমরা বলতে পারি প্রপার্টি নম্বর 4, যেটা হচ্ছে এডিটিভ বা যোজনীয় ধর্ম। তড়িৎ আধান যোজনীয়। ওকে, ইংরেজি থেকে বলা হয় এডিটিভ নেচার। এর মানে কি বেসিক্যালি দেখো, এডিটিভ নেচার বলতে কি বোঝায় বেসিক্যালি, মনে করো সাপোজ এটা আমার কোনো একটা বস্তু আছে, এই বস্তুকে আমি জাস্ট 3টে পার্টে ভাগ করেছি। এর অংশ Q1, আধান Q1, এর আধান Q2, এর আধান Q3। তাহলে এই বস্তুর যে সম্পূর্ণ আধান হবে Q, সেটা হবে Q1 প্লাস Q2 প্লাস Q3, মানে এটা সিম্পল স্কেলার বীজগণিত মানবে, স্কেলার রাশি। এবং এই যে ধর্মটা, এটাকেই বলা হয় যোজনীয় ধর্ম বা এডিটিভ প্রপার্টি। এবং দেখো এটা স্কেলার বীজগণিত, কাজে দেখো এটা যদি মাইনাস হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3। মানে মনে করো যদি একটা সিস্টেমে আমি যদি বলি এখানে এই পাশটায় প্লাস 10 কুলম আধান আছে, এই পাশটায় মাইনাস 10 কুলম আধান আছে, এই পাশটায় প্লাস 20 কুলম আধান আছে, তাহলে মোট আধান কত হবে? 20 প্লাস 10 30 মাইনাস 20, দ্যাট ইজ প্লাস 20 কুলম। মানে সিম্পল অ্যালজেব্রা এটা মেনে চলবে। ওকে, দেখো তড়িৎ আধানের যেমন যোজনীয় ধর্ম আছে, এট দ্য সেম টাইম ভরেরও কিন্তু যোজনীয় ধর্ম আছে। কিন্তু তোমরা কি বলতে পারবে যে ভরের যোজনীয় ধর্ম এবং তড়িৎ আধানের যোজনীয় ধর্মের মধ্যে বেসিক পার্থক্য কি? ভরের যোজনীয় ধর্ম এবং তড়িৎ আধানের যোজনীয় ধর্ম আছে, আবার ভরেরও যোজনীয় ধর্ম আছে। বেসিক যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে দেখো ভর এবং তড়িৎ আধানের মধ্যে, ভর হচ্ছে যে কখনোই ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ মাস ইজ ইম্পসিবল। কিন্তু তড়িৎ আধান কি? তড়িৎ আধান হচ্ছে পজিটিভও হতে পারবে, আবার নেগেটিভও হতে পারবে। আবার একটা জিনিস দেখো, কোনো একটা বস্তু যদি আমরা সমপরিমাণ পজিটিভ নেগেটিভ থাকে, তাহলে তার মোট আধান হতে পারে 0, কিন্তু ভর কখনোই 0 হতে পারে না। কিন্তু দেখো ভরেরও যোজনীয় ধর্ম আছে, আবার তড়িৎ আধানেরও যোজনীয় ধর্ম আছে, কিন্তু ভর এবং তড়িৎ আধানের মধ্যে দুটো বিশেষ পার্থক্য আছে, তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, তো নেক্সট প্রপার্টি আমরা যেটা বলবো 5 নম্বর প্রপার্টি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা পরীক্ষাতে আসে। সেটা কি বেশি সম্ভাবনা সব থেকে, সেটা হচ্ছে কি না, দ্যাট ইজ দ্য প্রপার্টি নাম্বার 5, আধানের কোয়ান্টায়ন। ওকে, আধানের কোয়ান্টায়ন বা আমরা বলতে পারি কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ বেসিক্যালি কি? দেখো কোয়ান্টাইজেশন অফ চার্জ বেসিক্যালি কি না, কোনো বস্তুর মধ্যে যে মোট আধান হবে। দেখো প্রথমে আমি একটা কথা বলি যে বস্তু আহিত কেন হয়। আমি একটু আগেই বললাম যে বস্তুর যে বাইরের কক্ষে, পরমাণুর যে বাইরের কক্ষের ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো হতে পারে এক পরমাণু থেকে আরেকটা পরমাণুতে স্থানান্তরিত হয়। মনে করো সাপোজ এই পরমাণু থেকে এই পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে গেল, তাহলে এইখানে হয়ে গেল একটা মাইনাস ই আধান চলে এলো, আর এইখানে ইলেকট্রনের ঘাটতি হওয়ার জন্য প্লাস ই হয়ে গেল। তাহলে এই যে এখানে হয়ে গেল প্লাস, আর এখানে হয়ে গেল
মাইনাস। তাহলে একটা ইলেকট্রন যখন এখানে চলে গেল তাহলে এ মাইনাস আধান হলো, এ প্লাস আধান হলো। তাহলে দুটো ইলেকট্রন যদি যায় তাহলে এ হবে -2, এ হবে +2। সিমিলারলি যদি n সংখ্যক ইলেকট্রন যায় তাহলে এ হবে -ne, এ হবে +ne। তার মানে কোন একটা বস্তুর যে মোট আধান হবে সেটা সবসময় ইলেকট্রনের আধানের মাল্টিপল হবে, কারণ অর্ধেকটা ইলেকট্রন তো যাওয়া সম্ভব নয়, হয় পুরো ইলেকট্রন যাবে না হয় ইলেকট্রন যাবে না। তাহলে দেখো যে মোট আধানটা হবে, কোন একটা বস্তুর মোট আধান যেটা কিউ হবে সেটা সবসময় ইলেকট্রনের আধানের মাল্টিপল হবে, সেটা +neও হতে পারে -neও হতে পারে, অর্থাৎ +-ne। যেখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 এবং e এর মান তো আমি আগেই বলে দিলাম 1.6 × 10⁻⁹ কুলম্ব। সো দিস প্রপার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই প্রপার্টিটা প্রথম ডিসকভার করেছিলেন আর এ মিলিকান। তোমরা মিলিকানের নাম শুনেছো নিশ্চয়ই। আর এ মিলিকান তার তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম এই যে আধান যে কোয়ান্টাইজেশনের যে প্রুফ সেটা কিন্তু সর্বপ্রথম করেছিলেন তিনি। এখানে আরেকটা বিশেষ ফ্যাক্ট তোমাদের জানা প্রয়োজন যে আধান যেমন কোয়ান্টাইজড রাশি সেরকম আরো কয়েকটা কোয়ান্টাইজড রাশি আছে। তোমরা কি বলতে পারবে সেরকম কয়েকটা কোয়ান্টাইজড রাশির উদাহরণ? যেমন দেখো তোমরা পড়েছো নিশ্চয়ই এনার্জি, কোয়ান্টাইজেশন অফ এনার্জি নিশ্চয়ই তোমরা পড়েছো। E = h নিউ এবং n × h নিউ হয়, অর্থাৎ যে কোনো বস্তুর কোয়ান্টাম থিওরিতে তোমরা পড়েছো, কেমিস্ট্রিতে রয়েছে, তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে ছিল যে কোনো বস্তুর যে মোট শক্তি হয় অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি সেটা h নিউর মাল্টিপল, পূর্ণ সংখ্যা সরল গুণিত, এবং h নিউকে বলা হয় এর কোয়ান্টাম। যেমন এখানে E কে বলা হয় আধানের কোয়ান্টাম। ওকে, সিমিলারলি h নিউ হচ্ছে কি এনার্জির কোয়ান্টাম। ওকে, তো দেখো আবার একটা রয়েছে সেটা হচ্ছে কি বলো, কৌণিক ভরবেগ। তোমরা পড়েছো কৌণিক ভরবেগ mvr, সেটা কি হয় n × h/2π, এটাও কিন্তু একটা কোয়ান্টাইজড রাশি। আরো একটা কোয়ান্টাইজড রাশি রয়েছে যেটা হচ্ছে মাস বা ভর, কিন্তু ভরের কোয়ান্টাম এখনো জানা যায়নি। যেমন ধরো মাস কোয়ান্টাইজড রাশি, অবশ্যই যে স্মলেস্ট, দেখো এখানে কি কোয়ান্টাম কাকে বলছে, যেটা সবথেকে ছোট সবথেকে কম, স্মলেস্ট। যেমন ইলেকট্রন হচ্ছে এখানে সবথেকে আধানের মধ্যে সবথেকে ছোট চার্জ, সবথেকে স্মলেস্ট চার্জ হচ্ছে ইলেকট্রনের আধান। এনার্জি সবথেকে কম এনার্জি h নিউ, কৌণিক ভরবেগ সবথেকে কম h/2π। সেরকম ভরেরও সবচাইতে কম কিছু একটা মান আছে যেটা এখনো ডিসকভার হয়নি, অর্থাৎ ভরও একটা কোয়ান্টাইজড রাশি কিন্তু এখনো ভরের কোয়ান্টাম জানা যায়নি। কোয়ান্টাইজড রাশি মানে হচ্ছে সেটা একটা, তার যে একটা স্মলেস্ট পার্ট, বাকি মানগুলো তার মাল্টিপল হবে, স্মলেস্ট পার্টের মাল্টিপল হবে যে কোনো মান। যেমন কিউর ক্ষেত্রে n, ই এর ক্ষেত্রে n × h নিউ, mv এর ক্ষেত্রে n × h/2π। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, দেখো খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এট দ্য সেম টাইম, যে এই যে আমরা বলছি যে আধান কিউ যে মান সেটা আমরা কি বলছি যে কখনোই এর ফ্র্যাকশন হতে পারে না। মানে n কি, n সবসময় পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কখনোই ফ্র্যাকশন আমরা বলছি হতে পারে না অ্যাকর্ডিং টু কোয়ান্টাইজেশন অফ চার্জ। কিন্তু মডার্ন রিসার্চ বলছে কোয়ার্ক নামে একটা পার্টিকেল রয়েছে, মানে একটা সেট অফ পার্টিকেল আমরা বলতে পারি, একটা পার্টিকেল নয়। কোয়ার্ক বলে এক ধরনের পার্টিকেলস রয়েছে যে পার্টিকেলস গুলো দিয়ে মূলত নিউট্রন এবং প্রোটন গঠিত। মানে নিউট্রন এবং প্রোটনকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে তারা আরো ক্ষুদ্র এলিমেন্টারি পার্টিকেলে বিভক্ত হয়ে যাবে, যেগুলোকে কোয়ার্ক বলা হয়। এবং নিউট্রন এবং প্রোটন বিশেষ করে আপ এবং ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত, ইউ এবং ডি। যেখানে আপ কোয়ার্কের ভ্যালু হচ্ছে +2/3 এবং ডাউন কোয়ার্কের ভ্যালু হচ্ছে -1/3 ই। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো, দেখো যে কোয়ার্ক যে তার কিন্তু ভ্যালু যে ফ্র্যাকশনে কিন্তু হতে পারে 2/3 -1/3। এবং দেখো আমরা যদি আমরা একটা নিউট্রনের যদি আমরা কোয়ার্ক কম্বিনেশন বলি, আমরা কিভাবে বলতে পারবো? ধরো নিউট্রন হচ্ছে যে নিস্তড়িত কণা, নিউট্রনের যে কোয়ার্ক কম্বিনেশন সেটা হচ্ছে আপ ডাউন ডাউন, কিন্তু প্রোটনের ক্ষেত্রে হচ্ছে আপ আপ ডাউন। দেখো চার্জটা মিলে যাবে। যদি আমরা আপ ডাউন ডাউন করি, আপ মানে হচ্ছে 2/3 ই আর ডাউন মানে হচ্ছে -2/3, দুটো আছে ডাউন, তাহলে -1/3 × 2 মানে -2/3। দেখো 0 হয়ে গেল নিস্তড়িত কোণ। কিন্তু এই ক্ষেত্রে দেখো আপ আপ ডাউন আছে, দুটো আপ আছে মানে 4/3 ই, মাইনাস একটা ডাউন আছে দেখো 1/3 ই, 4 - 1 মানে ই হয়ে গেল। দেখো প্রোটনের আধান কত, একটু আগে বলছিলাম +e, নিউটন কত 0। তাহলে নিউটন এবং প্রোটন হচ্ছে যে আপ ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত। তাহলে দেখো কোয়ান্টাইজেশন রুল কিন্তু এখানে ফলো করছে না। অ্যাকচুয়ালি কোয়ান্টাইজেশন রুল যেটা বলতে চাইছে যে ইলেকট্রনের যে পূর্ণ সংখ্যা সরল অনুপাতেই বা পূর্ণ সংখ্যার গণিতকেই কিন্তু কোনো আধান হবে। কিন্তু কোয়ার্ক থিওরি বলছে সেটা কিন্তু কোয়ার্কের যে আধান সেটা কিন্তু কোয়ান্টাইজেশন রুল মানছে না। কিন্তু বেসিক্যালি এখনো পর্যন্ত আইসোলেটেড কোয়ার্ক আবিষ্কৃত হয়নি। আইসোলেটেড যে কোয়ার্ক এটা থিওরিটিক্যাল মডেলই এখনো পর্যন্ত রয়েছে, আইসোলেটেড কোয়ার্ক কিন্তু এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালি আবিষ্কার করা যায়নি।
তো আধানের কোয়ান্টাম সম্পর্কিত এই কয়েকটা বিষয় কিন্তু তোমাদের মনে রাখা প্রয়োজন। দেখো এখানে আমি আরেকটা বিষয় ডিসকাস করতে চাইবো, সেটা হচ্ছে যে অনেক সময় বলা হয় এই যে আমরা আধানের কোয়ান্টামের কথা বলছি, কোয়ান্টামের কথা বলছি, আমরা যে আধানের কোয়ান্টামের কথা বলছি সেটা কিন্তু শুধুমাত্র ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে, মাইক্রোস্কোপিক ক্ষেত্রেই প্রযোজ্য, ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই তোমাকে আগে বুঝতে হবে যে মাইক্রোস্কোপিক ক্ষেত্রটা কি, ওকে, আর ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রটা কি। ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রটা কি? মাইক্রোস্কোপিক ক্ষেত্র হচ্ছে খুবই ক্ষুদ্র রিজিয়ন, যেখানে আধানের মান বা আধানের সংখ্যা খুব কম হবে। যেমন আমরা যদি নিউক্লিয়াসে যাই, আমরা যদি একটা পরমাণুর মধ্যে চলে যাই, যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক রিজিয়ন, তো সেই মাইক্রোস্কোপিক রিজিয়নে কেবলমাত্র এই যে আধানের যে কোয়ান্টামের কথা বলছি, এই কোয়ান্টাইজেশনের যে কথা বলছি, এই কোয়ান্টাইজেশন কিন্তু শুধুমাত্র মাইক্রোস্কোপিক ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন আলোচনা করব, আমরা পরে দেখবো যে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন করব। চার্জ ডিস্ট্রিবিউশন মানে কিরকম, ডিস্ট্রিবিউশন মানে কিরকম, যেরকম ধরো আধানের রৈখিক বন্টন, ওকে, মানে চার্জ ডেনসিটি, আধানের ঘনত্ব করব, একক দৈর্ঘ্যে কত আধান রয়েছে, একক ক্ষেত্রফলে কত আধান রয়েছে, একক আয়তনে কত আধান রয়েছে। তাহলে দেখো যেহেতু ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এটা কেবলমাত্র মাইক্রোস্কোপিক ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় কোশ্চেন আছে কেন প্রযোজ্য নয়, তার কারণ দেখো ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে আমরা যদি 1 কুলম আধান রয়েছে, আমরা যদি কোথাও বলি যে 1 কুলম আধান রয়েছে, এই 1 কুলম আধানের মধ্যে এত সংখ্যক ইলেকট্রন থাকবে যে সেটা দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন এরকম ভাবে গুণা সম্ভব নয়। কারণ দেখো কিউ ইকুয়াল টু এন মানে কি, এন এর মান 1 2 3, তাহলে হতে পারে কিউ ইকুয়াল টু ই, হতে পারে 2e, হতে পারে 3, প্লাস বা মাইনাস। কিন্তু এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 10টা ইলেকট্রন 100টা ইলেকট্রন পর্যন্ত ঠিক, কিন্তু যখন প্রচুর ইলেকট্রন হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ইফেক্ট নির্ণয় করা সম্ভব নয়। ওই জন্য আমরা একক দৈর্ঘ্যে কত আধান আছে, একক আয়তনে কত আধান আছে নির্ণয় করি, মানে আমরা বেসিক্যালি চার্জ ডিস্ট্রিবিউশনের দিকে যাই, যে চার্জ ডিস্ট্রিবিউশন কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা। যেমন তোমরা যদি একটা এক্সাম্পল দেখো যে 1 কুলম আধানের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে তাহলে বুঝতে পারবে। দেখো কিউ ইকুয়াল টু ফর্মুলা কি জানি, আমাদের যদি নাম্বার অফ ইলেকট্রনের দরকার থাকে আমরা একটা মড ভ্যালু নিয়ে নেবো, প্লাস মাইনাসের পরিবর্তে প্রবলেম করার সময় এটা তো সুবিধা হয়। তাহলে নাম্বার অফ ইলেকট্রন হয়ে যাবে দেখো মড কিউ আপন এ, আমরা যদি বলি 1 কুলম আধান ডিভাইড বাই 1.6 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 19 কুলম, দেখো ই হচ্ছে 1.6 ইনটু 10 মানে 19, এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18 পাবো। দেখো তার মানে 1 কুলম আধানের মধ্যে দেখতে পাচ্ছ 10 টু দা পাওয়ার 8 সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে বুঝতে পারছো এখানে আধানের কোয়ান্টাইজেশন ইউজ করা পসিবল নয়। ওই জন্য আমরা ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশনের কথা বলি, আর মাইক্রোস্কোপিক ক্ষেত্রে আধানের কোয়ান্টাইজেশনের কথা বলি। এই কয়েকটা বিষয় কিন্তু তোমাদের মনে রাখা অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা এখনো পর্যন্ত আধানের 5টা প্রপার্টি ডিসকাস করলাম, ওকে। আমরা এই যে বিষয়টা বললাম এটা একটাই প্রপার্টি ছিল, যেটা কোয়ান্টাইজেশনেরই বিভিন্ন আমরা কোয়ান্টাইজেশন সম্পর্কে যে বিভিন্ন আরো কি পয়েন্টস কিছু রয়েছিল সেগুলো ডিসকাস করলাম। এবার দেখো 6 নম্বর পয়েন্ট, আমি একটা বিশেষ বিষয় তোমাদেরকে বলতে চাইবো যে যখন মনে করো আধানের ট্রান্সফার হচ্ছে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, তাহলে ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রনের ট্রান্সফার হলে ভরেরও কিন্তু সামান্য হলেও ট্রান্সফার হচ্ছে, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের ভর আমরা কি জানি 9.11 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে একটা ইলেকট্রন যদি ট্রান্সফার হয় এত ভর ট্রান্সফার হবে, দুটো ইলেকট্রন হলে 2 ইনটু, তিনটে ইলেকট্রন হলে 3 ইনটু। তার মানে এইটাকে যদি আমরা বলি মাস অফ ইলেকট্রন এমই, তাহলে মাসের যে ট্রান্সফার সেটা হচ্ছে n ইনটু এমই, এটাকে আমরা বলতে পারি ডেল্টা এম, অর্থাৎ মাসেরও একটা ট্রান্সফার হবে যেটা হচ্ছে n ইনটু এমই, আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে যে তোমার আধানের কোয়ান্টাইজেশনের সঙ্গে সঙ্গে এটাও আমাদের মনে রাখা প্রয়োজন যে যদিও খুব কম ভরের স্থানান্তর ঘটবে, কিন্তু কিছু না কিছু স্থানান্তর ঘটবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা বলবো আধানের বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা হচ্ছে আধানের সংরক্ষণ। 7 নম্বর পয়েন্ট, এটা মনে রাখবে তোমরা, কনজারভেশন অফ চার্জ, বা বলতে পারি আধানের সংরক্ষণ। আধানের সংরক্ষণ কি, যে কোনো একটা আইসোলেটেড সিস্টেম যদি হয়, বিচ্ছিন্ন সিস্টেম মানে কি, সেখানে বাইরে অন্য কোনো জায়গা থেকে আধানের মানে অন্য কোনো জায়গা থেকে আমরা যে সিস্টেমটাকে কনসিডার করবো তার বাইরে আধানের যে আদান প্রদান তার বাইরের সঙ্গে সেটা হবে না। মানে মনে করো সাপোজ আমাদের কাছে একটা মনে করো কাচদণ্ড আছে, সাপোজ কাচদণ্ড আছে আর রেশম আছে, রেশম এবং কাচদণ্ড আছে। তো এই কাচদণ্ড আর রেশম এই দুটোকে মিলে আমরা একটা সিস্টেম ভাবছি, তাহলে এটা আইসোলেটেড সিস্টেম।
তাহলে এখন কি প্রথমে কি দেখো, কাজদণ্ডেরও আধান শূন্য, রেশমেরও আধান শূন্য। এবার যদি কাজদণ্ডকে রেশম দিয়ে আমরা ঘষি, তাহলে কাজদণ্ডে পজিটিভ আধান আর রেশমের নেগেটিভ আধান তৈরি হবে, কিন্তু সমপরিমাণ পজিটিভ এবং সমপরিমাণ নেগেটিভ আধান তৈরি হবে। তাহলে যে ঘর্ষণের পূর্বে মোট আধান জিরো ছিল, ঘর্ষণের পরে যে মোট আধান হবে সেটা পজিটিভ প্লাস নেগেটিভে শূন্য হয়ে যাবে, মানে মোট আধান শূন্য। তাদেরকে এই যে আইসোলেটেড সিস্টেমটার কথা বলছি, এটা পূর্বে মোট আধান শূন্য ছিল, পরেও মোট আধান শূন্য হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলবো আধানের সংরক্ষণ বা কনজারভেশন অফ চার্জ। আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রেও দেখতে পারি, যেমন একটা ফেমাস নিউক্লিয় বিক্রিয়ার এক্সাম্পল আমরা দিতে পারি, যেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। তোমরা জানো যে U235 92 কে যদি আমরা নিউট্রন কণা দিয়ে আঘাত করি, তাহলে কি উৎপন্ন হয়? ক্রিপ্টন 36 92 প্লাস কি উৎপন্ন হয়? বেরিয়াম 141 56 প্লাস 3টে নিউট্রন। দেখো এখানে এই সমীকরণটা যদি দেখো তোমরা বুঝতে পারবে, প্লাস এনার্জি। তাহলে দেখো উপরে 235 প্লাস 1 236, এখানে 141 প্লাস 92 প্লাস 3, হ্যাঁ না? তাহলে উপরটা হয়ে গেল 236। তাহলে মাস কনজার্ভ, তেমনি দেখো চার্জও কনজার্ভ রইবে। লেফট সাইডে কত দেখো 90 প্লাস 0 ইকুয়াল টু 90, রাইট সাইড দেখো 36 প্লাস 56 ওটাতে 0, 99 92 92। তাহলে দেখো বিক্রিয়ার পূর্বে যে মোট আধান সেটা 92, বিক্রিয়ার পরে যে মোট আধান সেটা 92। অর্থাৎ আমরা বলতে পারি যে চার্জের সংরক্ষণ নীতি মানছে। তাহলে কোন একটা আইসোলেটেড সিস্টেমে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে যে মোট চার্জ সেটা একই থাকবে। কোন একটা আইসোলেটেড সিস্টেমে ঘর্ষণ করার পূর্বে ঘর্ষণ করার পরে মোট চার্জ একই থাকবে। দ্যাট ইজ কল্ড দ্য কনজারভেশন অফ চার্জ। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বলবো আধানের, যেটা হচ্ছে আধান হচ্ছে অপরিবর্তনীয়। 8 নম্বর প্রপার্টি নম্বর 8, ইনভ্যারিয়ান্স অফ চার্জ। ইনভ্যারিয়ান্স বা বলতে পারি অপরিবর্তনীয়। আধান হচ্ছে অপরিবর্তনীয় বা ইনভ্যারিয়ান্স। কি করে বোঝা যাবে? দেখো এটার অর্থ হচ্ছে কিউ রেস্ট ইকুয়াল টু কিউ মুভিং। কিউ মুভিং মানে কি? স্থির অবস্থা আধানের যা মান গতিশীল অবস্থা আধানের তাই মান থাকবে। তোমাদের মনে হতে পারে এটা স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক নয়, কারণ বস্তুর ভর এম যদি আমরা বলি ভর, তার রেস্ট অবস্থায় আর গতিশীল অবস্থায় কিন্তু একই হয় না। আমরা কি বললাম? আধান হচ্ছে মৌলিক ধর্ম, ভরও মৌলিক ধর্ম। দেখো আধান যোজনীয় ধর্ম মেনে চলে, ভরও যোজনীয় ধর্ম মেনে চলে, কিন্তু ভর ইনভ্যারিয়ান্ট নয়। কারণ আইনস্টাইনের রিলেটিভিটি অনুযায়ী ভর হচ্ছে m সমান m0 স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার আপন c স্কয়ার, এই অনুযায়ী পরিবর্তন হয়। তেমনি দৈর্ঘ্য l ইজ ইকুয়াল টু l0 রুট ওভার 1 মাইনাস v স্কয়ার আপন c স্কয়ার, এই সূত্র অনুযায়ী পরিবর্তন হয়। এবং অবশ্যই সেখানে ভেলোসিটিটা খুব বেশি হতে হবে, লাইটের ভেলোসিটির কাছাকাছি। তার জন্য দেখো দৈর্ঘ্য এবং ভর কিন্তু অপরিবর্তনীয় নয়, কিন্তু আধান হচ্ছে অপরিবর্তনীয়। কিন্তু যদি আধান ঘনত্ব জিজ্ঞেস করা হয়, মানে কিউ বাই এল, একক দৈর্ঘ্য আধান, এইটা কিন্তু ইনভ্যারিয়েন্ট নয়। কারণ কি? এল ইনভ্যারিয়েন্ট নয়, তাহলে কিউ বাই এল কিন্তু ইনভ্যারিয়েন্ট হবে না। তেমনি দেখো যদি স্পেসিফিক আধান বলে ই বাই এম বা কিউ বাই এম, এরাও কিন্তু অপরিবর্তনীয় নয়। কেন? কারণ এম হচ্ছে অপরিবর্তনীয় নয়। তাহলে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র যদি কিউ বলে তাহলে সেটা কিন্তু ইনভ্যারিয়েন্স বা অপরিবর্তন, কিন্তু কিউ বাই এল বললে অপরিবর্তনীয় নয়, কিউ বাই এম বললে অপরিবর্তনীয় নয়। কারণ কি? এল এবং এম হচ্ছে পরিবর্তনীয়। ওকে, সো দিস ইজ অলসো আ ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলবো প্রপার্টি নাম্বার 9। দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে আমরা বলি যেমন ফোটন। দেখো ফোটন হচ্ছে একটা নিস্তড়িত কণা। স্থির অবস্থায় যার ভর শূন্য। তোমরা শুনে থাকবে ফোটন হচ্ছে স্থির ভর শূন্য। তাহলে দেখো কোনো বস্তু যদি এক্সিস্টেন্স থাকে তার ভর থাকবে। কোনো বস্তু যদি এক্সিস্টেন্স থাকে, কি বলছি? কোনো বস্তু যদি এক্সিস্টেন্স থাকে তার ভর থাকবে। ভর শূন্য এমন বস্তু থাকার সম্ভাবনা, অথচ আধান আছে, মানে ভর শূন্য কিন্তু আধান শূন্য নয়, এটা পসিবলই নয়। আধান শূন্য, ভর যদি শূন্য হয় আধান শূন্য হবে, যেমন ফোটন। কিন্তু এমন হতেই পারে যে আধান শূন্য কিন্তু ভর শূন্য নয়।
কিন্তু ভর শূন্য নয়, এমন হতেই পারে। আধান শূন্য কিন্তু ভর শূন্য নয়, এমন হতেই পারে। যেমন হচ্ছে যে নিউট্রন, নিউট্রনের ক্ষেত্রে কি হয়, নিউট্রন তো নিস্তড়িত কণা কিন্তু ভর আছে। তাহলে দেখো ভর ছাড়া আধানের অস্তিত্ব সম্ভব নয়, ভর ছাড়া আধানের অস্তিত্ব সম্ভব নয়, কিন্তু আধান ছাড়াও ভরের অস্তিত্ব সম্ভব, আধান ছাড়াও ভরের অস্তিত্ব সম্ভব, কিন্তু ভর ছাড়া আধানের অস্তিত্ব সম্ভব নয়। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং লাস্ট আমরা যেটা পয়েন্ট বলবো, লাস্ট যে পয়েন্টটা বলবো তড়িৎ আধানের ধর্ম সম্পর্কে, পয়েন্ট নাম্বার 10, সেটা যেটা আমি প্রথমেই বলে দিয়েছি অলরেডি, যে কিউ যদি রেস্ট থাকে অর্থাৎ স্থির অবস্থায় থাকে, তাহলে এটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড দেবে, এটা মনে রাখবে, এ শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। কিন্তু কিউ যদি মুভিং হয়, কিন্তু মুভিং হতে হবে ইউনিফর্ম ভেলোসিটিতে, মানে ত্বরণ থাকা চলবে না, ইউনিফর্ম ভেলোসিটিতে যদি মুভিং হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডও দেবে। কিন্তু কিউ যদি অ্যাক্সিলারেটেড মোশন হয়, অ্যাক্সিলারেটেড যদি হয়, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও দেবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও দেবে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আধান সম্পর্কে। তো এই যে 10টা পয়েন্ট আমি বললাম আধান সম্পর্কে, এর বাইরে কিন্তু কিছু যাবে না। তোমাদেরকে ভালো করে 10টা পয়েন্ট পড়তে হবে এবং আধানের কোয়ান্টাইন সম্পর্কে কতগুলো অঙ্ক আমরা করবো এবারে। ওকে, তো এই যে 10 পয়েন্ট ক্যারেক্টারিস্টিক তোমরা বলছি, তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু খুব ভালোভাবে এই ক্যারেক্টারিস্টিক গুলো করবে। এবার দেখা যাক আমরা আধানের কোয়ান্টাইজেশন থেকে কয়েকটা অঙ্ক করি। ওকে, তাহলে দেখো আমরা এই দুটো প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেম হচ্ছে একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো, এর ফলে পলিথিনের 3 × 10⁻⁷ কুলম্ব ঋণাত্মক আধান উৎপন্ন হলো। অর্থাৎ দেখো পশম দিয়ে ঘষা হলো, এর ফলে পলিথিনের 3 × 10⁻⁷ কুলম্ব ঋণাত্মক আধান উৎপন্ন হয়েছে। পশম থেকে পলিথিনে কতগুলি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে? তা দেখো পলিথিনের ঋণাত্মক আধান মানে অবশ্যই পশম থেকে পলিথিনে ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে কতগুলি ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, মানে এন নির্ণয় করতে হবে। তাহলে দেখো আধান ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, প্রবলেম করার সময় আমরা শুধুমাত্র আধানের মানটিকে নেব, কারণ আমাদের ফর্মুলাটা কি ছিল, মড কিউ ইকুয়াল টু এন। আমাদের নাম্বার অফ ইলেকট্রন নির্ণয় করার প্রয়োজন। যেমন আমি একটু আগে নির্ণয় করলাম যে 1 কুলম আধানে কতগুলি ইলেকট্রন থাকবে, সিমিলারলি এন ইকুয়াল টু দেখো হয়ে যাবে মড কিউ ডিভাইড বাই ই। তাহলে এখন আমাকে দেখতে হবে যে কিউর ভ্যালু কত, 3 × 10⁻⁷ কুলম, হোক ঋণাত্মক বা ধনাত্মক তার সাথে কিছু যায় আসে না, আমরা মড নিয়ে নেব। তাহলে 3 × 10⁻⁷ কুলম ডিভাইড বাই 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে কুলম কুলম কেটে যাবে, দেখো এটা হয়ে যাবে 3/1.6 × 10⁻⁻19 টা উপরে যাবে, তাহলে -19 +19 -7 মানে এটা হয়ে যাবে 10⁻13 10⁻12 -19 + 7, তাহলে 10 +19 -7 10⁻12 হয়ে যাবে, 10⁻12 এত কুলম। ওকে, তো এটা যদি আমরা একটু সাজিয়ে করতে চাই তাহলে এটা 30/1.6 ইন্টু এটা লিখে দিলাম 10⁻11, 10 এখানে নিয়ে নিলাম, তাহলে হবে 30/1.6, যেটা হবে সেটা এখানে লিখবে ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে 10⁻11 সংখ্যক ইলেকট্রন, তার কাছাকাছি ইলেকট্রন হবে। ওকে, তাহলে কতগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে সেটা আমাদের এখান থেকে বেরিয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, এক্ষেত্রে ভরের কোন স্থানান্তর ঘটবে কি, ঘটলে তার মান নির্ণয় করো। অবশ্যই ভরেরও স্থানান্তর ঘটবে। কেন, আমি একটু আগেই বললাম যে যদি ইলেকট্রনের ট্রান্সফার হয় তাহলে খুব সামান্য হলেও ভরের পরিবর্তন ঘটবে, এবং তার যে ফর্মুলাটা ছিল সেটা ছিল ডেল্টা এম, এবং ডেল্টা এম সমান ছিল এন ইন্টু এমই, এমই হচ্ছে মাস অফ ইলেকট্রন। তাহলে আমাদের এখানে নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে আমরা কতটা ভরে ট্রান্সফার ঘটবে নির্ণয় করে নিতে পারবো। নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে আমাদের 30/1.6 ইন্টু 10⁻11, আর ইলেকট্রনের যে ভর সেটা আমরা জানি যে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে যে ভরের স্থানান্তর কতটা হবে। তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, এটাও করতে পারো, ক্যালকুলেশন তোমরা করে নেবে। দেখো মড কিউ ইকুয়াল টু এন, ফর্মুলা থেকে আমরা নাম্বার অফ ইলেকট্রন নির্ণয় করতে পারি, কতটা ভরের স্থানান্তর হয়েছে, ডেল্টা এম সমান এন ইন্টু এম থেকে সিম্পল আমরা নির্ণয় করতে পারবো। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে 2 নম্বর প্রবলেমটা বলছে, 2 নম্বর প্রবলেম কি বলছে, কোন পরিবাহী থেকে কতগুলি ইলেকট্রন বের করে নিলে সেটি 3.5 ন্যানোকুলম ধনাত্মক আধান লাভ করবে। তাহলে সেম আমাকে নাম্বার অফ ইলেকট্রন নির্ণয় করতে হবে।
তাহলে দেখো নাম্বার অফ ইলেকট্রন নির্ণয় করার জন্য আমার কিউর ভ্যালু প্রয়োজন। তাহলে মড কিউ দেখো এখানে দেওয়া আছে 3.5 ন্যানো কুলম। এখন 1 ন্যানো কুলম সমান হচ্ছে 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 কুলম। তাহলে হয়ে যাবে 3.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 কুলম। এটা হলো মড কিউ। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ ইলেকট্রন বের করতে পারবো, কারণ মড কিউ সমান আমরা বলছি n ইন্টু e। তাহলে ই n হয়ে যাবে মড কিউ আপন ই। তাহলে দেখো মড কিউ ইকুয়াল টু কত, 3.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 কুলম আপন ই এর মান হবে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম। তো এই সমীকরণটা সমাধান করলে তোমরা নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবে। এটা 10 টু মাইনাস 19 টা উপরে গেলে প্লাস 19, তাহলে এটা যাবে 3.5 আপন 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 19 মানে 10 হয়ে গেল, 10 প্লাস 9 এটা হয়ে যাবে তোমার 3.5 আপন 1.6 মানে 2 এর কাছাকাছি হয়ে যাবে, 1.19 এরকম কাছাকাছি কিছু একটা 1.9 এর কাছাকাছি হবে। তোমরা এই ক্যালকুলেশনটা করে নেবে, আমি ক্যালকুলেশনটা লিখতে চাইছি না। তাহলে এটা হবে নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে দেখো আমরা যদি কিউ জানি, আমরা যদি ই জানি এন নির্ণয় করতে পারবো, অথবা যদি আমরা এন জানি ই জানি কিউ নির্ণয় করতে পারবো। খুব সিম্পল প্রবলেম, অনেক সময় প্রবলেম আসে আধানের কোয়ান্টিটেশন থেকে। ওকে, দেখো এবার আমরা ডিসকাস করবো নিরবিচ্ছিন্নভাবে আধান বন্টন, অর্থাৎ আধানের যে ঘনত্ব। আধান ঘনত্ব মূলত ডাইমেনশনের উপর নির্ভর করে তিন ভাগে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে যে রৈখিক বন্টন, একটা হচ্ছে যে ক্ষেত্র বন্টন, আর একটা হচ্ছে আয়তন বন্টন। ডাইমেনশন বলতে ওয়ান ডাইমেনশন যদি হয়, মানে একটা লাইনের উপর যদি আধান বন্টিত থাকে তাহলে আধানের রৈখিক বন্টন হবে। যদি একটা ক্ষেত্রের মধ্যে থাকে তাহলে ক্ষেত্র বন্টন, এবং যদি একটা আয়তনের মধ্যে থাকে তাহলে আয়তন বন্টন। তাহলে প্রথম আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি আমরা বলতে পারি। আধানের রৈখিক ঘনত্ব বা আমরা বলতে পারি লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি। ওকে, দেখো লিনিয়ার চার্জ ডেনসিটি বোঝাচ্ছে যে একক দৈর্ঘ্যে কতটা আধান থাকবে। মনে করো সাপোজ এটা যে কোনো একটা লাইন রয়েছে, এই লাইনের উপর মনে করো আধান এইভাবে ডিস্ট্রিবিউটেড আছে। মনে করো কিউ আধান, ঠিক আছে, এইভাবে ডিস্ট্রিবিউটেড আছে। টোটাল এল দৈর্ঘ্য কিউ আধান ডিস্ট্রিবিউট আছে। তাহলে একক দৈর্ঘ্যে কত হবে? এল দৈর্ঘ্যে যদি মনে করো কিউ আধান থাকে তাহলে অবশ্যই একক দৈর্ঘ্য হয়ে যাবে কিউ আপন এল। এই যে কিউ আপন এল এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করব। তাহলে ল্যামডা ইকুয়াল হচ্ছে যে কিউ আপন এল। এটাকে বলা হবে আধানের রৈখিক ঘনত্ব। এটাকে বলা হবে আধানের রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব। এখন দেখো এখানে যদি একটা রিং তৈরি করে, এই এল দৈর্ঘ্য যদি আমরা একটা রিং তৈরি করে ফেলে, ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা রিংটা যদি রেডিয়াস আর হয় তাহলে সেটা 2 পাই আর এর পরিধি জুড়ে এটা থাকবে। তার মানে এলটা সেক্ষেত্রে 2 পাই আর হয়ে যাবে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিউ আপন 2 পাই আর। এটা হয়ে যাবে তখন আধানের রৈখিক ঘনত্ব। ওকে, আর একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, এই যে আধান বন্টনটা রয়েছে এটা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন। ইউনিফর্মলি মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে একই হবে। মানে এই যে কিউ বাই এল এর মানটা আমরা যদি এইখানে নিয়ে যাওয়া হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। মানে প্রতি একক দৈর্ঘ্যে আধানের যে মান সেটা কনস্ট্যান্ট। এটাকে বলা হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। যদি নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় তখন আমরা কি করবো, একটা ক্ষুদ্র অংশ নেবো যেটা হচ্ছে সাপোজ ডিএল, সেখানে চার্জ হচ্ছে ডি কিউ। তখন আমরা ল্যামডাটাকে আমরা ডিফারেন্সিয়াল ফর্মে লিখবো। সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু আমরা লিখবো ডি কিউ আপন ডিএল। ওকে, সেক্ষেত্রে ল্যামডাকে আমরা এইভাবে লিখবো ডি কিউ আপন ডিএল। এখান থেকে যদি আমরা টোটাল আধান নির্ণয় করতে চাই তাহলে ডি কিউ সমান হয়ে যাবে ল্যামডা ডিএল, এবং এখান থেকে যদি আমরা কিউ নির্ণয় করতে চাই তখন আমাকে এটার উপরে ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশনের যে লিমিটটা হবে সেটা ডিপেন্ড করবে যে ডাইমেনশনটা কিরকম তার উপরে। এবং ল্যামডা এখানে অবশ্যই কনস্ট্যান্ট হবে না, এজ এ ফাংশন অফ এল হবে। যদি আমরা এটা এক্স অ্যাক্সিস বরাবর বলি তাহলে ল্যামডা ডিএক্স হতে পারে, সেক্ষেত্রে ল্যামডা এজ এ ফাংশন অফ এক্স হবে, ল্যামডা সেক্ষেত্রে কনস্ট্যান্ট হবে না। সিমিলারলি ইন দ্য সেম ওয়ে আমরা ডিসকাস করতে পারি আধানের রৈখিক ঘনত্ব না বলে আমরা বলতে পারি যে আধানের ক্ষেত্রফল ঘনত্ব। ওকে, বা আধানের ক্ষেত্র ঘনত্ব আমরা বলতে পারি সারফেস চার্জ। ওকে, আধানের ক্ষেত্র ঘনত্ব, ক্ষেত্র ঘনত্ব বা ক্ষেত্র বন্টন আমরা বলতে পারি আধানের। ওকে, যেটা হচ্ছে বাংলাতে অনেক সময় তলমাত্রিক ঘনত্ব বলা হয় একে। অ্যাকচুয়াল যে বেঙ্গলি মিনিংটা আমরা এইভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। ওকে, যেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তাহলে সিগমা কি হবে, একক ক্ষেত্রফলে কতটা রয়েছে, মানে কিউ আপন এস। তাহলে মনে করো সাপোজ এখানে যদি আমার একটা সারফেস থাকে, এই সারফেসটাতে মনে করো যদি কিউ আধান ডিস্ট্রিবিউট থাকে, কিউ আধান ডিস্ট্রিবিউট থাকে এস সারফেসে, তাহলে কিউ আপন এস হবে।
ওকে, এবং যদি এটা একটা স্ফিয়ার হয় তাহলে বুঝতে পারছো স্ফিয়ার যদি হয়ে যায় আর ব্যাসার্ধের, তাহলে সেক্ষেত্রে স্ফিয়ারের যে সারফেসটা হবে সেটা 4πr² হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে Q/4πr² হয়ে যায়। এখান থেকে অনেক সময় একটা কনক্লুশন দেওয়া যায় যে সিগমা হচ্ছে যে প্রপোর্শনাল টু 1/r²। মানে দেখো রেডিয়াস অফ কার্ভেচার যত কম হবে সিগমা তত বেশি হবে। ওই জন্য কি হয় সূচিমুখ, এরকম টাইপের যদি সূচিমুখ হয় কোনো সূচিমুখ, তাহলে তার রেডিয়াস অফ কার্ভেচারটা কি হয় খুব কম হয়। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার যত বেশি হবে সিগমা তত কম হবে, সিগমা তত বেশি হবে। তার মানে এই যে সূচিমুখে এখানে আধানের ঘনত্ব বেশি হবে, সিগমা বেশি জমা হবে। যে কোনো কর্নারে ওই জন্য আধান বেশি জমা হয়। যদি আমরা এরকম বলি একটা এরকম টাইপের একটা সারফেস রয়েছে, তাহলে এই কর্নারগুলোতে আধানের ঘনত্ব সেটা অনেক বেশি হবে। কেন অনেক বেশি হবে? তার কারণ হচ্ছে আর এখানে কম, যত বেশি কার্ভ হবে তত কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার কম হবে। ওকে, তাহলে এখান থেকে একটা বিশেষ কনক্লুশন দেওয়া যায়। বাকি যেটা বলছিলাম যে যদি এটা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে আমাদেরকে সিগমা ইকুয়াল টু লিখতে হবে আগের মতোই dq/ds, এবং সেক্ষেত্রে কিউ হয়ে যাবে সিগমা ds এবং তার ইন্টিগ্রেশন। সেক্ষেত্রে সিগমা হয়ে যাবে এজ এ ফাংশন অফ এস এর উপর ডিপেন্ড করবে, সারফেসের উপর সিগমা ডিপেন্ড করবে। তখন সিগমার যে ভ্যালুটা দেওয়া থাকবে, যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, সেই এক্সপ্রেশনটা এখানে বসে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা দু একটা প্রবলেম করবো তাহলে তোমরা আরো এটা ভালোভাবে বুঝতে পারবে। এন্ড ইন দ্য সেম ওয়ে আমরা যদি এর 2 নম্বর ছিল, ইন দ্য সেম ওয়ে আমরা ডিসকাস করতে পারি যে যদি আমরা বলি যে আয়তন বন্টনের ক্ষেত্রে কি হবে, এটা ক্ষেত্রফল নয় একটা নির্দিষ্ট আয়তন হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বা আয়তন বন্টন। ওকে, তাহলে আয়তন বন্টনের ক্ষেত্রে কি হবে সেটা আমরা রো দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে Q/V। কারণ সেখানে কিছু একটা ভলিউম থাকবে, সাপোজ এটা একটা আমরা ঘনক দিয়ে বোঝাতে পারি। তাহলে এই যে ভলিউমটা রয়েছে পুরো ভলিউমটাতে যদি আধান কিউ থাকে তাহলে একক ভলিউমে কত হবে Q/V। যদি বলা হয় এটা যদি মনে করেন স্ফিয়ার হয় আর ব্যাসার্ধের, তাহলে তার ভলিউম কত হবে 4/3πr³, তখন এটা হয়ে যাবে Q/4/3πr³। সিমিলারলি এটা যদি নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয় তাহলে রো সমান আমরা লিখব dq/dv, এবং সেক্ষেত্রে dq হয়ে যাবে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন রো ডিভি। তাহলে এখান থেকে আমরা কিউ পেয়ে যাব, কত হবে ইন্টিগ্রেশন রো ডিভি। সেটা আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনের লিমিটটা ডিপেন্ড করবে প্রবলেমের উপর, এবং রো এজ এ ফাংশন অফ ভি কিভাবে ডিপেন্ড করবে সেটাও গিভেন থাকবে। রো যদি গিভেন থাকে তাহলে আমরা নির্ণয় করতে পারবো কিউ ইন্টিগ্রেশন রো ডিভি। সিমিলারলি যদি ল্যামডা দেওয়া থাকে ইন্টিগ্রেশন ল্যামডা ডিএক্স বা ল্যামডা ডিএল করে কিউ নির্ণয় করতে পারবো রৈখিক বন্টনের ক্ষেত্রে। ক্ষেত্র বন্টনের ক্ষেত্রে সিগমা ডিএস। ওকে, তো তোমরা এই যে আধান বন্টন, আধানের যে তলমাত্রিক ঘনত্ব, আধানের যে আয়তন বন্টন এবং আধানের যে রৈখিক ঘনত্ব, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। অনেক সময় প্রবলেমের মাঝে এগুলো ইউজ হবে, অথবা কোন থিওরির মাঝে ইউজ হবে, অথবা আমরা এগুলোর থেকে প্রবলেমও করব। আমরা কয়েকটা প্রবলেম করে দেখি কিরকম ধরনের প্রবলেম এখান থেকে আসে। ওকে, দেখো আমরা এই তিনটে প্রবলেম আমরা সলভ করব। প্রথম কোশ্চেন হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি পরিবাহী তারে 10 কুলম আধান রয়েছে, আধানের রৈখিক ঘনত্ব কত? দেখো আধানের রৈখিক ঘনত্ব আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল টু Q/L, আমি প্রথমেই বললাম। এবারে দেখো কিউ কত রয়েছে 10 কুলম, তাহলে কিউ ইকুয়াল টু 10 হয়ে গেল। এবার এল কত হবে, দেখো এখানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিবাহী তার বলছে, তাহলে ব্যাসার্ধের পরিবাহী তার মানে নিশ্চয়ই এটা রিং টাইপের হবে। তাহলে রিং এর ব্যাসার্ধ যদি r হয় তাহলে এল কত হবে 2πr। তাহলে এখানে r কত দেওয়া আছে, r দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে r ইকুয়াল টু 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটাকে মিটারে নিয়ে যাও, 5 × 10⁻² মিটার হয়ে যাবে। তাহলে এখানে আমরা মানগুলো বসাই, এটা 10 কুলম রয়েছে কিউ, ডিভাইড বাই 2 × পাই × r এর মান হয়ে যাবে 5 × 10⁻²। ঠিক আছে, 10⁻2 × এটা 5 হয়ে যাবে, 5 5 কেটে যাবে, এটা উপরে গেল 100, তাহলে তো 100/পাই হয়ে যাবে। এটা ইউনিট কি উপরে কুলম, নিচে হয়ে যাবে মিটার স্কয়ার, তাহলে নিচে হয়ে যাবে মিটার, তাহলে কুলম পার মিটার, এটা যাবে ল্যামডা, কারণ Q/L কুলম পার মিটার। তাহলে দেখো সিম্পল আমরা ফর্মুলা ইউজ করে আমরা নির্ণয় করতে পারবো। ওকে, সিমিলারলি নেক্সট প্রবলেম দেখো, তন্মাত্রিক ঘনত্বের ক্ষেত্রে বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি অন্তরিত পরিবাহী গোলক। ওকে, এখানে পরিবাহী গোলক বলা হচ্ছে 4π কুলম ধনাত্মক আধানে আহিত, তার মানে কিউ সমান দেওয়া আছে 4π কুলম। ওকে, এর পৃষ্ঠে আধানের তন্মাত্রিক ঘনত্ব মানে সিগমা ইকুয়াল টু নির্ণয় করতে হবে তোমাকে, যেটা হচ্ছে Q/4πr²। তাহলে আর কত দেওয়া আছে দেখো 10 সেন্টিমিটার, তাহলে আর সমান যদি 10 সেন্টিমিটার হয় তাহলে মিটারে নিয়ে গেলে 10 × 10⁻² মিটার, তার মানে 0.1 মিটার। তাহলে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, কিউর মানটা এখানে বলা হয়েছে 4π, নিচে হচ্ছে 4π × 0.1 তার হোল স্কয়ার, 4π কেটে গেল 1/0.01,
তার মানে 10 টু দি পাওয়ার -2 উপরে উঠলে 10 টু দি পাওয়ার +2 মানে 100 কুলম্ব পার মিটার স্কয়ার। তাহলে দেখো 100 কুলম্ব পার মিটার স্কয়ার হয়ে যাবে आंसर এর তলমাত্রিক ঘনত্ব। সিমিলারলি দেখো ভেরি একদম ফর্মুলা বেসড কোশ্চেন, বোর্ড পরীক্ষাতে এরকম একদম ফর্মুলা বেসড কোশ্চেনই বেশি আছে। নেক্সট দেখো 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অপরিবাহী গোলকের মোট আধান দেওয়া আছে 10 পাই। ওকে, কত দেওয়া আছে? কিউ ইকুয়াল টু দেওয়া আছে 10 পাই। কিউ ইকুয়াল টু দেওয়া আছে 10 পাই। ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু যদি 2 সেন্টিমিটার হয়, এটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে 2 × 10 টু দি পাওয়ার -2 মিটার। আয়তন ঘনত্ব নির্ণয় করতে বলছে মানে রো, তাহলে রো ইকুয়াল টু আমরা কি জানি কিউ আপন 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে দেখো এটা হয়ে যাবে 3q/4 পাই আর কিউ। তাহলে 3 × q এর মান হচ্ছে 10 পাই ডিভাইড বাই 4 পাই ইনটু r এর মান বসিয়ে দাও তোমরা 2 × 10 টু দি পাওয়ার -2 তার হোল কিউব। ওকে, ক্যালকুলেশনটা করে নেবে। এটা ইউনিট কি হবে বলো? কুলম্ব পার মিটার কিউব, কুলম্ব পার মিটার কিউব। তাহলে এইভাবে দেখো ভেরি সিম্পল ফর্মুলা বেসড প্রবলেম তোমরা করতে পারবে। ওকে, তোমাদের যদি সেরকম কোনো কিছু টাফ কোশ্চেনের ইনকোয়ারি থাকে তোমরা আমাকে বলতে পারো, তবে এই চ্যাপ্টার থেকে বেশি টাফ কোশ্চেন আসে না। মানে এই চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে যেটা স্টার্টিং চ্যাপ্টার আছে এখান থেকে প্রবলেম আসে না, 1-8 নম্বর কোশ্চেন আছে, তাও আমি ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আরো অনেক কমপ্লিকেটেড প্রবলেম হয়, কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো বোর্ড এক্সামের ক্ষেত্রে এক্সপেক্টেড নয়। এরকম মোটামুটি ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো একটু দেখে রাখবে, তাহলে হয়ে যাবে। ওকে, তো আমরা নেক্সট দেখবো যে পরিবাহীর এবং অপরিবাহী পদার্থকে আমরা কিভাবে আহিতকরণ করতে পারি, সে আহিতকরণের বিভিন্ন প্রক্রিয়া। ওকে, দেখো প্রথম যে প্রক্রিয়াটার কথা বলবো সেটা হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন বা পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে চার্জিং করতে পারি। দেখো পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে যদি চার্জিং হয় সেক্ষেত্রে শুধুমাত্র পরিবাহী পদার্থই অংশগ্রহণ করতে পারবে, অপরিবাহী পদার্থ এই প্রক্রিয়ায় চার্জিং করা সম্ভব নয়। এবং দেখো পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, পরিবাহী পদার্থে যখনই আমরা কোনো আধান দেবো সেই আধানটা সাধারণত বাইরের পৃষ্ঠে ছড়িয়ে যাবে। পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি আধান খুব সহজে চলাচল করতে পারে, তাহলে যতটা সম্ভব আধান কি হবে রিপালস অনুভব করবে, যতক্ষণ পর্যন্ত যাওয়া সম্ভব ততক্ষণ পর্যন্ত তারা বাইরে ছড়িয়ে যাবে, ভিতরে আধান থাকলেও সেটা বাইরে ছড়িয়ে যাবে। এটা একটা কারণ বলা যেতে পারে যে রিপালশন প্রক্রিয়ার মাধ্যমে আধানগুলো চলে যায়, কারণ পরিবহন প্রক্রিয়া পরিবাহী পদার্থের মধ্যে আধান খুব সহজে চলাচল করতে পারে। আদারওয়াইজ প্রমাণ করা যায় যে যখন পরিবাহীর আধান সব থেকে বাইরের পৃষ্ঠে থাকবে তখন এনার্জি সর্বনিম্ন হয়, এবং যে কোনো সিস্টেমেরই এটা একটা ধর্ম যে তার এনার্জিটা সে সবসময় মিনিমাম করতে চায়। তাহলে সেদিক থেকে এটা এক্সপ্লেনেশন করা সম্ভব, কিন্তু তোমরা এইভাবে এক্সপ্লেনেশন যাই হোক, মেন কথা হচ্ছে যে পরিবাহীর যে আধান সেটা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে দেখো যখন এটা কোনো পরিবাহী পদার্থ, এটা মনে করো একটা পরিবাহী পদার্থ, এটা একটা পরিবাহী পদার্থ, তাহলে যদি একটা পরিবাহী তার দিয়ে এটাকে জুড়ে দিই তাহলে এখান থেকে কি হবে, আধান এদিকে চলে যাবে, দিয়ে এর উপরেও কি হবে, আধান ডিস্ট্রিবিউট হতে থাকবে। তাহলে এইভাবে আমরা একটা অনাহিত অপরিবাহী পদার্থ এবং আহিত পরিবাহী পদার্থকে পরস্পরের সঙ্গে জুড়ে আমরা কিন্তু আহিত করতে পারবো, কিন্তু অপরিবাহী পদার্থ এই ক্ষেত্রে অংশগ্রহণ করবে না। কেন অপরিবাহী পদার্থ এই ক্ষেত্রে অংশগ্রহণ করবে না, তার বেসিক কারণ হচ্ছে যদি অপরিবাহী পদার্থ হয় তাহলে তোমরা বুঝতে পারছো এখান থেকে এখানের যে আধানের যে পরিবহন সেটা কিন্তু পসিবল হবে না। তাহলে চার্জিং বাই কন্ডাকশন শুধুমাত্র পরিবাহী পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। সেকেন্ড আমরা বলতে পারি যে চার্জিং বাই ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে। চার্জিং বাই ফ্রিকশন, ঘর্ষণের সাহায্যে কি হয়, ঘর্ষণ তড়িৎ বলা হয় জন্য ইলেকট্রোস্ট্যাটিক চার্জকে আমরা প্রথমে বললাম ঘর্ষণের সাহায্যে তৈরি করে যে ইলেকট্রনের ট্রান্সফার হয়ে যাবে। মনে করো এটা একটা বস্তু আছে আর এটা একটা বস্তু আছে, দুটো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করা হয় তাহলে হয়তো এখান থেকে এখানে ইলেকট্রনের ট্রান্সফার হয়ে গেল, তখন এগুলো সব মাইনাস আধান হয়ে গেল আর এগুলো প্লাস আধান হয়ে গেল, এটা আগেই বললাম। তাহলে ঘর্ষণ প্রক্রিয়াটা সম্ভব, এবং এক্ষেত্রে অপরিবাহী পদার্থ মানে ইনসুলেটরের ক্ষেত্রেও এই প্রক্রিয়ায় পসিবল ঘর্ষণের দ্বারা। ওকে, কিন্তু যদি পরিবাহী পদার্থের ক্ষেত্রে হয় ঘর্ষণের দ্বারা সম্ভব নেই, কারণ সঙ্গে সঙ্গে এটা পরিবহন হয়ে যাবে এবং নিস্তরিত অবস্থায় চলে আসবে। তাহলে দেখো যদি বলি আমরা যে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটা সবচেয়ে সুইটেবল, এখানে ফ্রিকশন, পরিবহন পদার্থের ক্ষেত্রে কন্ডাকশন। কিন্তু আরেকটা পদ্ধতি রয়েছে যেটা বলে ইন্ডাকশন প্রসেস। ইন্ডাকশন প্রসেসের ক্ষেত্রে কি হয়, পরিবাহী এবং অপরিবাহী পদার্থ উভয়কেই করা যায়। দেখো সেটা নাম্বার 3 আমরা বলতে পারি ইন্ডাকশন বা আবেশ প্রক্রিয়া। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রক্রিয়া। নাম্বার 3 আমরা বলতে পারি ইন্ডাকশন বা আবেশের সাহায্যে। দেখো আবেশের সাহায্যে কি হবে, আমি প্রথমে পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখাই। তো এখানে আমরা একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ, ওকে, আর এটা আমরা একটা পরিবাহী নিস্তরিত পরিবাহী পদার্থ। তো এই প্লাস কিউ চার্জ যদি আমরা একটা পরিবাহী পদার্থের সামনে নিয়ে আসি কি হবে, পরিবাহীর মধ্যে কি আছে, ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে। সেই ইলেকট্রন গুলো কি হবে, এই প্লাস কিউ চার্জ কি করবে, ইলেকট্রন গুলোকে এই পাশে নিয়ে আসবে, তখন এই পাশে কি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে, প্লাস হয়ে যাবে। তো এইভাবে এরা মাইনাস এবং প্লাস চার্জে
বিভাজিত হয়ে যাবে, এটাকে পোলারাইজেশন বা মেরুবর্তিতা বলা হয়। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হবে দেখো, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন এরকম ভাবে ফ্রি ইলেকট্রন নেই, তাদের ক্ষেত্রে যে ইলেকট্রন ক্লাউড রয়েছে পরমাণুর মধ্যে, একটা পরমাণু মানে মনে করো একটা পরমাণু, ক্লাউডটা কিভাবে থাকবে, এটা মনে করো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ক্লাউড রয়েছে। এখন এই ইলেকট্রন ক্লাউডটা কি হবে, এই প্লাস চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তা তখন কি হবে, এটা মাঝখানে না থেকে ইলেকট্রন ক্লাউডটা এদিকে সরে যাবে। তাই ইলেকট্রন ক্লাউডটা এদিকে সরে যাওয়ার অর্থ কি, প্রথমে কি ছিল প্লাস এবং মাইনাসের যে সেন্টার সেটা একটাই ছিল নিউক্লিয়াস, যদি একদম পারফেক্ট স্ফিয়ার হয় তাহলে ইলেকট্রন গুলো কি চারপাশে ছড়িয়ে আছে, তাহলে তার সেন্টারও মাঝখানে হবে, আর নিউক্লিয়াস মানে প্রোটন গুলোর সেন্টারও মাঝখানে, পজিটিভ চার্জের সেন্টারও মাঝখানে। কিন্তু যখনই প্লাস কিউ আধানটা আসবে তখন মাইনাস আধানটা এদিকে সরে যাবে, মাইনাস আধানের যে সেন্টারটা, অর্থাৎ মাইনাস আধান এবং প্লাস আধান একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রাখবে, অর্থাৎ একটা দ্বিমেরু তৈরি করবে। এটাকে পোলারাইজেশন বলা হচ্ছে, ডাইইলেকট্রিক পোলারাইজেশন বলা হয় এটাকে বলা হয় ডাইইলেকট্রিক পোলারাইজেশন। তাহলে দেখো যখন একটা ওভারঅল অবজেক্ট থাকবে তার অনেক এরকম ধরনের পরমাণু থাকবে, এটা তো একটা পরমাণুর ক্ষেত্রে বলছি, যখন একটা সম্পূর্ণ অবজেক্টের কথা আমরা বলবো সেই অবজেক্টে প্রত্যেকটা এরকম ডাইপোল সৃষ্টি হবে। এবার দেখো যখনই আমরা এদিকে একটা প্লাস কিউ চার্জ রাখবো, সেই প্লাস কিউ চার্জের প্রভাবে মাইনাস প্লাস এভাবে কিন্তু মাইনাস প্লাস এভাবে পোলারাইজেশন ঘটবে, ডাইইলেকট্রিক পোলারাইজেশন ঘটবে, অর্থাৎ নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ উৎপন্ন হবে। ওকে, তো দেখো ইন্ডাকশনের মাধ্যমে তাহলে এই বস্তুটা কি হবে, চার্জিং হয়ে যাবে। এই সম্পর্কে আমরা আরো অনেক ডিটেলস পড়বো পরবর্তী ক্ষেত্রে। তো আপাতত তোমরা এখানে এইটুকু জেনে রাখো যে আবেশ প্রক্রিয়া, ইন্ডাকশন প্রক্রিয়া পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, মুক্ত ইলেকট্রনগুলো এদিকে চলে আসে, এই পাশটা নেগেটিভ এই পাশটা পজিটিভ বা ধনাত্মক হচ্ছে। কিন্তু ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে বা অপরিবাহী বা ইনসুলেটরের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন ক্লাউডটার ডিসপ্লেসমেন্ট ঘটার পরে একটা পোলারাইজেশন ঘটছে, যেটাকে ডাইইলেকট্রিক পোলারাইজেশন বলা হয়, যার ফলে ইন্ডাকশন সৃষ্টি হচ্ছে। এবং বুঝতে পারছে সামনে ইন্ডাকশনের জন্য যেন সামনের প্রান্তে দেখো সবসময় নেগেটিভ সৃষ্টি হবে আর দূর প্রান্তে পজিটিভ সৃষ্টি হবে, মাঝখানে এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। সেটা আবার হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, নন হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আরো কিছু ডিফারেন্স আছে ইন ডিটেলস, সেগুলো আমরা ডাইইলেকট্রিক যখন ডিসকাস করব তখন সেখানে বলবো। আপাতত তোমাদের এইটুকু জানলে যথেষ্ট এখানে যে ইন্ডাকশন প্রক্রিয়ার সাহায্যে ডাইইলেকট্রিক এবং কন্ডাক্টর উভয়কেই চার্জিং করা যায়। ওকে, তাহলে এরপরে আমরা এটা আমাদের ইলেকট্রিক চার্জ সম্পর্কে যা প্রয়োজন ছিল সবকিছু হলো, এবার আমরা কুলম্বের সূত্র স্টার্ট করব। ওকে, তারপর আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়বো। পুরো আমাদের এই ওয়ান শট ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ড, অর্থাৎ তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র পর্যন্ত। তাহলে দেখে নেই কুলম্বের সূত্রের স্টেটমেন্টটা কি। কুলম্বের সূত্রে যেটা মেন স্টেটমেন্ট সেটা হচ্ছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে একটা মেন বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দুটি স্থির বিন্দু আধান এবং দেখো স্থির তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এটাকে আমি স্থির তড়িৎ বল লিখেছি, আকর্ষণ বিকর্ষণ দুই হতে পারে। তাহলে এই যে দুটো আধান দেখানো হয়েছে, অবশ্যই এই দুটো আধানকে প্রথমত স্থির হতে হবে, দ্বিতীয়ত বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান মানে আধানগুলো যে আয়তন আমরা বলতে পারি বা যে ডাইমেনশন বলতে পারি সেটা যেন এই ডিস্টেন্সের তুলনায় কম হয়। ওকে, তাহলে তাকে আমরা বিন্দু আধান বলবো। তাহলে দুটো বিন্দু, যেমন বিন্দু মাসের কনসেপ্ট তোমরা জানো, তেমনি বিন্দু আধান। তাই দুটো বিন্দু আধান যদি পরস্পর থেকে আর দূরত্বে থাকে তাহলে অ্যাকর্ডিং টু দিস ল এদের যে মানটা হবে, বলের যে মানটা হবে সেটা সমানুপাতিক আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। দেখো এখানে বলা আছে মানের গুণফলের সমানুপাতিক, কাজে এটা সবসময় মডিউলাস লিখতে হবে, মড অফ Q1 Q2, এবং এটা সমানুপাতিক 1/r², কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা এই দুটোকে একসঙ্গে লিখি তাহলে পেয়ে যাবো আমরা F প্রপোর্শনাল টু মড Q1 Q2 আপন r²। এখন যদি আমরা এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট দিতে হবে, সেই কনস্ট্যান্টটাকে আমি মেনে নিচ্ছি এই মুহূর্তে k ড্যাশ। আমি প্রথমে k ড্যাশ লিখছি কারণ k এর এখানে একটা অন্য সিগনিফিকেন্ট আছে। k ড্যাশ হচ্ছে একটা কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক আমরা বলতে পারি, মড Q1 Q2/r²। এই k ড্যাশ একটা সমানুপাতিক ধ্রুবক, কিন্তু k ড্যাশ এর মান নির্ভর করবে মূলত দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে কি না সিস্টেম অফ ইউনিট, মানে আমরা SI তে বলছি নাকি CGS এ বলছি। আর একটা বিষয় হচ্ছে এটা ডিপেন্ড করবে মিডিয়ামের উপরে, মানে এই আধান দুটো যে রয়েছে এই দুটো আধান কোন মিডিয়ামে রয়েছে তার উপরও নির্ভর করবে। তাহলে আমরা বেসিক্যালি দেখবো এই কেডেস বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন সিস্টেম অফ ইউনিটে এর মান কি রকম হবে। ওকে, তাহলে দেখো কুলম্বের সূত্রে যদি আমরা ম্যাথমেটিক্যাল ফর্ম বলি, তাহলে যেটা ম্যাথমেটিক্যাল ফর্ম হিসেবে আমরা কুলম্বের সূত্রে নেব সেটা হচ্ছে যে F = k ড্যাশ ইনটু মড Q1 Q2/r²। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্ম, k ড্যাশ
মড Q1 Q2 বাই আর স্কয়ার। এবার দেখো যদি এরা বায়ু মাধ্যমে থাকে তাহলে সবচাইতে বেশি ফোর্স, দুটো আধানের মধ্যে সবচাইতে বেশি ফোর্স হবে যদি এরা বায়ু মাধ্যমে থাকে, মানে এদেরকে ডিস্টার্ব করার কেউ নেই, এভাবে ভাবতে পারো। তাহলে সেক্ষেত্রে এই কেডেসের যে ভ্যালুটা হবে সেটা হবে 1, কারণ কেডেসের ম্যাক্সিমাম ভ্যালু 1ই হওয়া সম্ভব। তাহলে F ইজ ইকুয়াল টু, সেটাকে আমরা F এয়ার বলতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ Q1 Q2 আপন আর স্কয়ার। এটা হচ্ছে শূন্য মাধ্যমে, এবং এটা সিজিএস পদ্ধতিতে যদি আমরা গণনা করি, সিজিএস পদ্ধতিতে যদি আমরা গণনা করি তাহলে এফ এ মানে এফ এয়ার আমরা যেটা পাবো সেটা সিম্পল মড Q1 Q2 বাই আর স্কয়ার। এবার দেখো যদি অন্য মাধ্যম হয়, অর্থাৎ বায়ু মাধ্যম ছাড়া যদি আশেপাশে অন্য মাধ্যম থাকে, তাহলে কি হবে, এই ফোর্সের মানটা কিছুটা কমে যাবে। কেন, দেখো একটা এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাতে পারি। মনে করো এখানে একটা ডাইইলেকট্রিক অবজেক্ট রয়েছে, ডাইইলেকট্রিক বস্তু মানে একটা ইনসুলেটেড বস্তু, ডাইইলেকট্রিক মানে অপরিবাহী বস্তু। তাহলে দেখো এই Q1 Q2 কে যদি আমি পজিটিভ মেনে নিই ফর এক্সাম্পল, তাহলে দেখো এই পজিটিভ কি করবে, একে ইনডিউস করার চেষ্টা করবে। তাহলে পজিটিভ আধান কি হবে, নেগেটিভ আধান কি হবে, এই প্রান্তে এসে জমা হবে, কারণ দেখো নেগেটিভ গুলোকে এই প্রান্তে অ্যাট্রাক্ট করবে, এই পজিটিভ এবং এই পজিটিভ। তাহলে এই দিকটা, তো এই প্লাস কিউ চার্জ কি করবে, প্লাস কিউ চার্জ এই মাইনাস কিউ চার্জের উপর একটা অ্যাট্রাকশন ফোর্স হবে। তাহলে দেখো এই প্লাস কিউ চার্জকে মাইনাস কিউ দিকে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেবে, এই Q2 চার্জ এদিকে একটা Q2 চার্জের উপর ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। তার ফলে এদের যে রিপালসিভ ফোর্স, দেখো অ্যাকচুয়াল যে রিপালসিভ ফোর্স ছিল Q1 এবং Q2 এর মধ্যে, সেটা কিছুটা হ্রাস পাবে, কারণ এইদিকে একটা ফোর্স কাজ করছে। তাহলে যে ফোর্সটা অ্যাকচুয়াল ছিল সেই ফোর্সটার থেকে কিছুটা কম ফোর্স হবে। তো এই জন্যই যেটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এর আগের উপস্থিতি যদি থাকে, সামনাসামনি দুটো বিন্দু আধানের সামনাসামনি যদি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপস্থিতি থাকে, তাহলে যে অ্যাকচুয়াল ফোর্স ছিল বায়ু মাধ্যমে তার থেকে কিছুটা কম। তো এই যে যেটা এখানে এরকম ভাবে দেখাচ্ছে, যদি আমরা একটা শুধুমাত্র ডাইইলেকট্রিক স্ফিয়ারকে দেখিয়েছি, তো হতে পারে পুরো সিস্টেমটা এরকম ভাবে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে আবদ্ধ আছে। তাহলে সেক্ষেত্রে এই যে ফোর্সটা দেখাচ্ছে সেটা একদম এক্সাক্ট অপোজিটে এরকম ভাবে একটা ফোর্স কাজ করবে। তাহলে ফোর্সটা এই কি হবে, অ্যাকচুয়াল যে ফোর্সটা সেটা কিছুটা হ্রাস করে দেবে। ওকে, তো এই জন্যই বলা হয় যে মিডিয়ামে যে ফোর্সটা হবে অ্যাকচুয়ালি এফ এম হচ্ছে ফোর্স ইন মিডিয়াম, যেটা এয়ার মাধ্যমে ফোর্স ছিল তার 1/k টাইমস। এই যে কে এর কথা বলা হচ্ছে, ওই জন্য আমি আগে কেডেস দিয়েছিলাম। এই যে কে এর কথা বলা হচ্ছে, কেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। মানে কতটা হবে এয়ার মাধ্যমের, কতটা হবে সেটা ডিপেন্ড করছে এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটার একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টির উপরে। তাহলে এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে হচ্ছে এই মিডিয়ামটার একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। তাহলে এখানে আমরা বলতে পারি হোয়ার কে ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে একটা পার্টিকুলার মিডিয়ামের ক্ষেত্রে কনস্ট্যান্ট। যেমন জলের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 80। তার মানে এয়ার মিডিয়ামে যদি ফোর্স এফ এ হয়, তাহলে ওয়াটার মিডিয়ামে হবে এফ এ ডিভাইড বাই 80। ওকে, তাহলে দেখো এটা আমরা কিসের ক্ষেত্রে আলোচনা করলাম, সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে যদি আমরা এয়ার মিডিয়ামে বলি সেটা মড Q1 Q2 বাই আর স্কয়ার, যদি মিডিয়ামে বলি তাহলে এফ এ আপন কে। তার মানে এটা হয়ে যাবে তখন এফ মিডিয়ামের যে এক্সপ্রেশনটা হবে দেখো সেটা হয়ে যাবে 1/k ইনটু মড Q1 Q2 আপন আর স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো। সিমিলারলি দেখো যদি এটা আমরা ডিসকাস করি এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কি হবে দেখো, যদি আমরা এয়ার মিডিয়াম বলি তাহলে এয়ার মিডিয়ামে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে যেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট। এখানে যেটা 1 ছিল তার জায়গায় আসবে 1/4 পাই এপসিলন নট ইনটু মড Q1 Q2 আপন আর স্কয়ার। এই যে এক্সপ্রেশনটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে এয়ার মিডিয়াম। এবং এই এপসিলন নট কি, এপসিলন নট হচ্ছে যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার একটা মান আছে নির্দিষ্ট, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা একটা কনস্ট্যান্ট শূন্য মাধ্যমের জন্য এসআই পদ্ধতিতে। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর মান হচ্ছে কত না 8.854 ইনটু 10⁻12। এটা হচ্ছে এসআই ইউনিট। ওকে, এসআই ইউনিট হচ্ছে নিউটন ইনভার্স মিটার ইনভার্স টু কুলম্ব স্কয়ার। ওকে, তেমনি 1/4 পাই এপসিলন নট যদি একসঙ্গে আমরা লিখি 1/4 পাই এপসিলন নট, তাহলে এটা হয়ে যাবে 1/4 পাই আর এপসিলন নটের ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, এই মানটা চলে আসে 9 × 10⁹। তাহলে দেখো তখন এই ইউনিটটা উল্টে যাবে, এটা হবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স টু। এই মানগুলো তোমরা একটু মনে রাখবে। ওকে, তাহলে যদি আমরা এসআই পদ্ধতি বলি কিন্তু যদি এয়ার মিডিয়াম বলি তাহলে এই ভ্যালুটা হবে। তাহলে যদি আমরা এসআই পদ্ধতিতে অন্য মিডিয়ামে বলি দেখো সেক্ষেত্রে আবার ওই যে কনস্ট্যান্ট কে দিয়ে ভাগ হবে, এটা কিন্তু সেম থাকবে। এয়ার মিডিয়ামে যদি আমরা একবার পেয়ে যাই তাহলে আদার্স মিডিয়ামে হয়ে যাবে ডিভাইড বাই কে। যদি আমরা একবার এয়ার মিডিয়ামে পেয়ে যাই আদার্স মিডিয়ামে হবে 1/k। তাহলে যদি আমরা এটা যদি এয়ার মিডিয়ামে ফোর্স হয় তাহলে যে কোনো মিডিয়ামে যে ফোর্সটা হবে সেটা যাবে 1/k টাইমস ইনটু এয়ার মিডিয়াম, 1/k টাইমস ইনটু এয়ার মিডিয়াম। দেখো এখানে 1/k টাইমস ইনটু এয়ার মিডিয়াম। তাহলে 1/k ইনটু যেটা এক্সপ্রেশনটা ছিল 1/4 পাই এপসিলন নট
ইন্টু মড Q1 Q2 বাই R স্কয়ার, এটা সেম থাকবে। তাহলে এখান থেকে দেখো এখানে আমরা 4 বাই K এপসিলন নট লিখতে পারি, 1 বাই 4 বাই K এপসিলন নট ইন্টু মড Q1 Q2 আপন R স্কয়ার, এইটা হয়ে যাবে এক্সপ্রেশন ইন মিডিয়াম। এই K এপসিলন নটটাকে আবার আমরা একসঙ্গে যখন লিখবো, এই K এপসিলন নটটাকে আমরা শুধুমাত্র আমরা এপসিলন লিখতে পারি। এই যে K এপসিলনটা কথা বলা আছে, যদি আমরা এপসিলন লিখি তাহলে হয়ে যাবে F মিডিয়াম, এটা হয়ে যাবে তখন 1 বাই 4 পাই এপসিলন ইনটু Q1 Q2 মড বাই R স্কয়ার। তার মানে বেসিক্যালি আমরা এখানে কি বলতে চাইছি, এপসিলন আসলে হচ্ছে যে K এপসিলন নট। তার মানে এখান থেকে আমরা K এপসিলন মানে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেমন এপসিলন নট কি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তাহলে এপসিলন কি ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে K বা পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা এভাবে লিখতে পারবো এপসিলন আপন এপসিলন নট। এটাকে অনেক সময় রিলেটিভ পারমিটিভিটি বা এপসিলন আরও বলা হয়, মানে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয় এপসিলন বাই এপসিলন নট কে। অর্থাৎ K যেটাকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছি সেটাকে অনেক সময় এপসিলন আর বা রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয় এটাকে। তাহলে এটা আপেক্ষিক তড়িৎভেদ্যতা তেমন এটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকও বটে। এটাকে তোমরা বলতে পারো আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ওকে, তাহলে দেখো আমরা যদি এবার এয়ার মিডিয়ামের ফোর্সটা পেয়ে যাই, তাহলে আদার্স মিডিয়ামে 1 বাই K হয়ে যাবে বাস। তাহলে এটা আমি যদি সামারাইজ করি, যে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে ফর্মটা পাওয়া যাবে কুলম্বের সূত্রের বিভিন্ন মিডিয়াম এবং বিভিন্ন পদ্ধতিতে, সেটা যদি আমরা সামারি করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এক জায়গাতে লিখছি, দেখো তাহলে আমাদের অ্যাকচুয়ালি দেখো প্রথমে আমরা বলছি যে সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি বলছি এয়ার মিডিয়াম, সিজিএস পদ্ধতি এয়ার মিডিয়াম। এয়ার মানে ভ্যাকুয়াম আমরা বলতে পারি, শূন্য মাধ্যম এয়ার মিডিয়াম, সেক্ষেত্রে ব্যাপারটা একই হবে। তাহলে প্রথমে আমরা বলবো যে FA এয়ার মিডিয়াম, তাহলে সেটা সিম্পল হয়ে যাচ্ছে মড Q1 Q2 আপন R স্কয়ার, সিম্পল হয়ে গেল মড Q1 Q2 আপন R স্কয়ার। যখন আমরা আদার্স মিডিয়াম বলবো তখন হবে FM, তখন হয়ে যাবে 1 বাই K ইনটু FA, তাহলে এটা K চলে আসবে, তখন হয়ে যাবে 1 বাই K ইনটু মড Q1 Q2 আপন R স্কয়ার। সেম যখন এটাকে আমরা SI পদ্ধতি বলবো, দেখো SI পদ্ধতি বলবো, তখন এয়ার মিডিয়ামে যে ফোর্সটা হবে সেখানে একটা 1 বাই 4 পাই এপসিলন নট আসছে, তাই তো, ইনটু মড Q1 Q2 বাই R স্কয়ার, ইনটু মড Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে আদার্স মিডিয়াম মানে F মিডিয়ামে কি হবে 1 বাই K টাইমস ইনটু FA, তাহলে তখন কি হয়ে যাবে 1 বাই 4 পাই K এপসিলন নট, এখানে K টা চলে আসবে ইনটু মড Q1 Q2 বাই R স্কয়ার। আর এখানে যে K এপসিলন আছে এটাকে আমরা সিম্পল এপসিলন বলতে পারি, তাহলে এটা হয়ে যাবে 1 বাই 4 পাই এপসিলন ইনটু মড Q1 Q2 বাই R স্কয়ার। এইভাবে তোমরা চারটা ফর্ম মনে রাখতে পারো। মড Q1 Q2 বাই R স্কয়ার সিম্পল, 1 বাই K মড Q1 Q2 বাই R স্কয়ার, 1 বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 মড বাই R স্কয়ার, 1 বাই 4 পাই K এপসিলন নট ইনটু মড Q1 Q2 বাই R স্কয়ার বা 1 বাই 4 পাই এপসিলন ইনটু মড Q1 Q2 আপন R স্কয়ার। এগুলো হচ্ছে যে কুলম্বের সূত্রের যে বেসিক চারটা ফর্ম। ওকে, এবার আমরা দেখবো যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ওকে, তাহলে দেখো ভেক্টর ফর্ম বেসিক্যালি Q1 Q2 যাদের মধ্যে ডিসটেন্স R ছিল, কিন্তু সেটা এখন ভেক্টর ফর্মে লিখেছি। তাহলে Q1 Q2 এর উপরে যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে F12, Q2 Q1 এর উপর যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে F21, Q1 এর সাপেক্ষে Q2 এর যে পজিশন ভেক্টর R12, Q2 এর সাপেক্ষে Q1 এর যে পজিশন ভেক্টর R21, এবং দেখো এখানে R21 এবং R12 যে ম্যাগনিটিউড সেটা সেম, R21 মড ইকুয়াল টু R12 মড, এটা সেম কিন্তু। ওকে, কিন্তু এর ডাইরেকশন আলাদা, অপোজিট। তেমনি দেখো যদি আমরা সিম্পল ফোর্স ইকুয়েশন লিখি, কি আমরা এসআই পদ্ধতিতে লিখছি, যদি F লিখি যার ম্যাগনিটিউড ছিল কত 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু মড Q1 Q2 আপন R স্কয়ার। এখন দেখো যদি আমরা এখানে ভেক্টর বলি তাহলে এখানে আমাদের ডাইরেকশনটা দিতে হবে r কে। তাহলে এখানে দেখো যদি আমরা F12 বলি তাহলে ডাইরেকশনটা হবে R12, তাহলে এখানে যদি আমরা F12 বলি তাহলে ডাইরেকশন হবে R12। সিমিলারলি দেখো যদি আমরা F21 বলি তাহলে দেখো 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু মড Q1 Q2, এখানেও কিন্তু R12 হবে, তখন এটা R21 স্কয়ার ইনটু R21 ক্যাপ। এখন দেখো R12 এবং R21 পরস্পরের অপোজিট, তাহলে R12 ইকুয়াল টু R মাইনাস R21, মানে যদি আমরা ইউনিটি ভেক্টর বলি তাহলে R12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ R21 ভেক্টর। কিন্তু দেখো এর মডিউলাস যেহেতু সেম, তাহলে এখানে R21 এবং R12 কিন্তু সেম। তাহলে এই সমীকরণটাকে আমি F21 টাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি যে 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2, মডটা অবশ্যই থাকবে আপন, এইটাই কিন্তু আমরা আরামসে R12 স্কয়ার লিখতে পারি। কিন্তু এটাকে R12 ক্যাপ আমরা লিখতে পারবো না, আমাকে লিখতে হবে R12 ক্যাপ। যদি আমরা লিখি তাহলে নেগেটিভ হয়ে যাবে।
তাহলে এই নেগেটিভ সাইন যদি আমাদের এখানে চলে আসে, তাহলে দেখো এই যে পুরো টার্মটা রয়েছে সেটা হচ্ছে F12, তাহলে মাইনাস F12। তার মানে দেখো F21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F12 ভেক্টর, যেটা আবার নিউটনস থার্ড ল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো যে কুলম্বের সূত্র কিন্তু নিউটনস থার্ড ল মেনে চলছে। অর্থাৎ এই আধানের উপর ফোর্স যদি অ্যাকশন ফোর্স হয়, তাহলে এর ফোর্স হবে রিঅ্যাকশন ফোর্স। তাহলে এগুলো অ্যাকশন রিঅ্যাকশন ইকুয়াল এন্ড অপোজিট। যদি সিম্পল কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম বলে, তাহলে তোমরা এই ফর্মটা বা এই ফর্মটা লিখতে পারো। যদি বলে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ থেকে নিউটনের দেখাও যে নিউটনের তৃতীয় গতি সূত্র এটা ফলো করছে, তাহলে তোমরা জাস্ট এখানে এইভাবে করতে পারো। অনেকে কি করে এটা ভেক্টর ইউনিট ভেক্টরটাকে ভেক্টরে কনভার্ট করতে পারো। তোমরা জানো যে ইউনিট ভেক্টর যে হয়, মনে করো আর ক্যাপ যদি হয়, তাহলে আর ভেক্টর ডিভাইড বাই মড আর, তাহলে r12 হলে এটা r12 বাই r, সিম্পল, এটা r12 হয়ে যাবে। ওকে, তখন কিছু না, এখানে ভেক্টর হলে এটা কিউ হবে, বাকি সব সেম থাকবে। ওকে, তো এইভাবে তোমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপে বলতে পারো। এবার আমরা দেখো যে কুলম্বের সূত্রের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য, মানে ইলেকট্রিক ফোর্সের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য। ওকে, দেখো স্থিতিত্ব বলে যেটা প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্থিতিত্ব বল সর্বজনীন বল নয়। এটা একটা মহাকর্ষ বলের সঙ্গে বিশেষ ডিফারেন্স তোমরা বলতে পারো। মহাকর্ষ বল ছিল সর্বজনীন বল, কারণ মহাকর্ষীয় ধ্রুবক যে ছিল ক্যাপিটাল জি, সেটা ছিল সর্বজনীন, তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। মহাবিশ্বের যে কোনো জায়গায় ওটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে তোমরা দেখলে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর যে মান, সেটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন হয়। ওই জন্য স্থির তড়িৎ বল কিন্তু সর্বজনীন নয়, কিন্তু মহাকর্ষ বল সর্বজনীন। সেকেন্ড, এটা সিমিলারিটি বলতে পারো মহাকর্ষ বলের সঙ্গে, যে এটি একটি কেন্দ্রক বল। মহাকর্ষ বল একটা সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রক বল। কেন্দ্র বল যে কোনো কেন্দ্রক বলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যে কোনো কেন্দ্রক বলে সেটা হচ্ছে কি, তারা টু পার্টিকেল সিস্টেম যদি হয়, তাহলে সেই ফোর্স লাইন জয়েনিং এর বরাবর কাজ করবে। মানে এই যে মনে করেন যেরকম Q1 Q2 যে ফোর্স দেখো লাইন বরাবর কাজ করছে। সিমিলারলি দেখো যখন M1 M2 হয় গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে, এটা লাইন জয়েনিং বরাবর কাজ করে ফোর্স গুলো, তাই তাদেরকে কেন্দ্রক বল বলা হয়। সেই কারণে এটাকে আমরা কেন্দ্রক বল বা সেন্ট্রাল ফোর্স বলতে পারি। দেখো ইলেকট্রিক ফোর্স যেটা, সেটা হচ্ছে একটা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্সের আন্ডারে কৃতকার্য পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে পথের উপর নির্ভর করেনি। অর্থাৎ আমরা যদি এই পাথ দিয়ে যাই, যে কৃতকার্য হবে, যদি এই পাথ দিয়ে যাই, সেম কৃতকার্য হবে। ডিফারেন্ট পাথে কৃতকার্য ডিফারেন্ট হবে না, একই হবে। এবং যদি এটা হয়, তখন দেখা যায় যে বদ্ধ পথে যে কৃতকার্য সেটা শূন্য হয়। অর্থাৎ সেক্ষেত্রে ক্লোজ ইন্টিগ্রেশন F.dr ইকুয়াল টু 0। এটা জাস্ট সংরক্ষী বলের একটা কনসিকোয়েন্স। ওকে, কোনো বদ্ধপথে স্থির তড়িৎ বল দ্বারা কৃতকার্য শূন্য, যে কোনো শুধু স্থির তড়িৎ বল নয়, যে কোনো সংরক্ষী বলেরই বদ্ধপথে কৃতকার্য শূন্য হয়, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রেশন F.dr ইকুয়াল টু 0। এবং এটি দূরত্বের অনন্যকের বর্গীয় সূত্র মেনে চলে, এটাকে ইনভার্স স্কয়ার ল বলা হয়, প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি মহাকর্ষ বলের সঙ্গে আমরা কম্পেয়ার করি, শুধুমাত্র এইখানে ডিফারেন্স আছে। কিন্তু দেখো দুটোই কেন্দ্রক বল, দুটোই সংরক্ষী বল, দুটোর ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য শূন্য, এবং দুটোই অনন্যকের বর্গীয় সূত্র মেনে চলে। তো ইলেকট্রিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে অনেক মিল রয়েছে, কিন্তু ম্যাগনেটিক ফোর্স আলাদা। ম্যাগনেটিক ফোর্স কিন্তু সংরক্ষী বল নয়, কনজারভেটিভ ফোর্স নয়, এটা কিন্তু খেয়াল রাখবে। ইলেকট্রিক ফোর্স সংরক্ষী বল। ম্যাগনেটিক ফোর্স কিছু স্পেশাল কেসে কনজারভেশনের মতো আচরণ করে, সেটা আলাদা বিষয়, কিন্তু ইন জেনারেল ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স নয়। ওকে, যেমন ধরো ফ্রিকশনাল ফোর্স কনজারভেটিভ ফোর্স নয়। তো এগুলো বিশেষ কয়েকটা বলের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স, কনজারভেটিভ ফোর্সের বিশেষ করে কয়েকটা বৈশিষ্ট্য, যেখানে একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্টের ব্যাপারটা। প্রবলেম করে নি। ফার্স্ট প্রবলেম হচ্ছে পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি ক্ষুদ্র আহিত গোলকের আধান যথাক্রমে 2 × 10⁻⁷ কুলম্ব এবং 3 × 10⁻⁷ কুলম্ব, এদের মধ্যে প্রযুক্ত বল কত? তাহলে দেখো এখানে যে দুটো আধান রয়েছে, সেটা হচ্ছে Q1 এবং Q2 দেওয়া আছে, এবং ডিসটেন্স দেওয়া আছে, ফোর্স নির্ণয় করতে হবে। যেহেতু কোনো ডাইলেকট্রিক কনস্ট্যান্টের কথা বলা নেই, তার মানে এটা বায়ু মাধ্যমে অবস্থিত। তাহলে দেখো যদি আমরা Q1 বলি এখানে, তাহলে Q1 ইকুয়াল টু হচ্ছে 2 × 10⁻⁷ কুলম্ব। Q2 এখানে দেওয়া আছে 3 × 10⁻⁷ কুলম্ব, এবং এদের মধ্যে ডিসটেন্স আর হচ্ছে 30 সেন্টিমিটার, তার মানে 30 × 10⁻² মিটার। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে বল হবে F, সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু মড Q1 Q2 upon r স্কয়ার। তাহলে 1/4πε0 এর মান তো আগে বলা হয়েছে 9 × 10⁹ ইন্টু Q1 Q2। তাহলে Q1 হচ্ছে 2 × 10⁻⁷ ইন্টু Q2 হচ্ছে 3 × 10⁻⁷ ডিভাইড বাই r স্কয়ার। r স্কয়ার হচ্ছে 30 × 10⁻² হোল স্কয়ার, এত নিউটন। তোমরা এটা একটু ক্যালকুলেট করে নাও। এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবে 6 × 10⁻³ নিউটন। সো দিস ইজ দ্য ফোর্স। ওকে, যদি এরা পরস্পর থেকে 30 সেন্টিমিটার থাকে। ভেরি সিম্পল প্রবলেম, জাস্ট ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি বললাম। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি বিন্দু আধানের যোগফল দেওয়া আছে 7 মাইক্রোকুলম্ব।
তারা পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে 1 নিউটন বল প্রয়োগ করে। তাহলে আধান দুটির মান নির্ণয় করো। তাহলে দুটোর যোগফল 7 বলা আছে, তার মানে একটা যদি x হয় তাহলে একটা হবে x মাইনাস 7, 7 মাইনাস x, তাই তো 7 মাইনাস x। এটা যদি x হয় আর একটা হবে 7 মাইনাস x মাইক্রোকুলম। ওকে, তাহলে এদের মধ্যে যে বল সেটা দেওয়া আছে F ইকুয়াল টু 1 নিউটন। তাহলে আমরা x এর মানটা নির্ণয় করব। দেখো ফর্মুলা কি আমাদের কাছে, F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইনটু মড q1 q2 upon r স্কয়ার। এখানে r হচ্ছে 30 × 10 টু দ্য পাওয়ার -2, আগে নির্ণয় করলাম 30 সেন্টিমিটার সেম ডিসটেন্স। তাহলে 4 পাই এপসিলন 0 হচ্ছে 9 × 10 টু দ্য পাওয়ার 9 ইনটু q1 q2, দেখো x ইনটু 7 মাইনাস x, এবং দুটোই মাইক্রোকুলম আছে, এটা কুলম করতে হলে 10 টু দ্য পাওয়ার -6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 টু দ্য পাওয়ার -6 ইনটু 10 টু দ্য পাওয়ার -6 দুবার হবে, x এর জন্য একবার 7 মাইনাস x এর জন্য একবার, ডিভাইডেড বাই r স্কয়ার মানে কত, দেখো 30 ইনটু 10 টু দ্য পাওয়ার -2 তার হোল স্কয়ার। এবার দেখো এখানে 9 আছে, তাহলে এটা হয়ে যাবে দেখো, আর এই সাইডে 1 হয়ে যাবে কারণ ফোর্সটা 1 নিউটন। তাহলে দেখো 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9, আচ্ছা এখানে দেখো 6 6 12 মানে 10 টু দ্য পাওয়ার -12, তাহলে -12 এখানে নিলে হয়ে যাবে 9 ইনটু 10 টু দ্য পাওয়ার -3, 9 -12, আর এখানে হয়ে যাবে দেখো x ইনটু 7 মাইনাস x আপন 30 স্কয়ার মানে হচ্ছে 900 হয়ে যাবে এখানে। তাহলে 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 2 বলতে পারি, 900 মানে কি 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 2 আর ইনটু 10 টু দ্য পাওয়ার -4। তাহলে দেখো এই 9টা এখানে কেটে যাবে, বাকি পড়ে রইল 10 টু দ্য পাওয়ার 2 আর 10 টু দ্য পাওয়ার -4 হয়ে যাবে 10 টু দ্য পাওয়ার -2, ঠিক আছে। এটা হয়ে যাবে 10 টু দ্য পাওয়ার -2 আর উপরে আছে 10 টু দ্য পাওয়ার -3, এটা উপরে প্লাস হয়ে গেলে উপরে প্লাস হয়ে যাবে 10 টু দ্য পাওয়ার -1 আর নিচে 10 থাকবে, নিচে 10 থাকবে, এদিকে 1। তার মানে দেখো x ইনটু 7 মাইনাস x ইকুয়াল টু 10। তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি হবে, x ইনটু 7 মাইনাস x ইকুয়াল টু 10। এটা ক্যালকুলেশন করলে x এর মান পেয়ে যাবো। দেখো তাহলে দেখো এটা যে 7x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 10, এটা আমরা সাজিয়ে লিখি, তাহলে x স্কয়ার মাইনাস 7x, x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 5 ইনটু 2, তাহলে x মাইনাস 2 ইনটু x মাইনাস 5 হচ্ছে না ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 2 আর 5, তার মানে x ইকুয়াল টু 2,5, তার মানে একটা আধান হবে 2 মাইক্রোকুলম আর একটা আধান হবে 5 মাইক্রোকুলম, এবং দুটো যোগ করলে বুঝতে পারছো 5 প্লাস 2 ইকুয়াল টু 7। তো ভেরি সিম্পল প্রবলেম, জাস্ট একটু ক্যালকুলেশন করলে তোমরা করতে পারবে। ওকে, দেখো এবার আমরা দেখো সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি কি বলছে না, কোনো একটি নির্দিষ্ট আধানের উপর প্রযুক্ত লব্ধি বল তার আশেপাশে অবস্থিত অন্য আধানগুলির প্রত্যেকটি দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর যোগফল। এর মানে কি, দেখো মনে করো এটা হচ্ছে একটা আধান q0, এর আশেপাশে q1 q2 q3 n সংখ্যক আধান রয়েছে, দ্যাট ইজ qn, সাপোজ n সংখ্যক আধান রয়েছে। তো q1 এর উপরে ফোর্স প্রয়োগ করছে f1, q2 ফোর্স প্রয়োগ করছে f2, এরভাবে q3 করবে f3, qn করবে fn। তো এর উপরে যে মোট লব্ধি বল হবে সেটা এই সমস্ত যে বলগুলো ইন্ডিভিজুয়াল যে বলগুলো তাদের ভেক্টর সাম, অর্থাৎ f0 q0 এর উপরে যে প্রযুক্ত নেট ফোর্স হবে f, সেটা অ্যাকচুয়ালি হবে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট ডট প্লাস fn। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, তাহলে f ইকুয়াল টু কত হবে, দেখো f1 এর উপর যে ফোর্সটা হবে, এই ডিসটেন্সটা যদি আমরা r1 বলি, এই ডিসটেন্সটা যদি আমরা r1 বলি, তাহলে দেখো 1/4 পাই এপসিলন 0 ইনটু q1 ইনটু q0 আপন r1 স্কয়ার ইনটু r1 ক্যাপ ইনটু r1 ক্যাপ। তাহলে দেখো 1/4 পাই এপসিলন 0 q0 টা কমন, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি q0। তাহলে বাকিটা কি হবে, পরেরটা কি হবে, q2 বাই r2 স্কয়ার ইনটু r2 ক্যাপ প্লাস ডট ডট, ফাইনালি কি হবে qn বাই rn স্কয়ার ইনটু rn ক্যাপ। তাহলে এটা যদি আমরা সামেশন ফর্মে লিখি, দেখো তাহলে এইভাবে লিখতে পারি q0 বাই 4 পাই এপসিলন নট ইনটু সামেশন i ইকুয়াল টু 1 টু n qi আপন ri স্কয়ার ইনটু ri ক্যাপ। এটা হয়ে যাবে নেট ফোর্স f এর ভেক্টর ফর্ম। এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপালের যে ম্যাথমেটিক্যাল ফর্ম। কিন্তু মনে করো সুপারপজিশন প্রিন্সিপাল শুধুমাত্র ডিস্ট্রিক্ট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে প্রযোজ্য তা নয়, ডিস্ট্রিক্ট মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। যদি মনে করো এটা একটা লাইন চার্জ হয়, সাপোজ এই চার্জটা হবে q1 q2 q3 না থেকে মনে করো এটা একটা লাইন চার্জ রয়েছে, সাপোজ এটা একটা লাইন চার্জ, দেখো এভাবে q1 q2 না থেকে সাপোজ এখানে একটা লাইন চার্জ রয়েছে, সেম থিং আমরা বলতে পারি যেখানে সাপোজ একটা লাইন চার্জ রয়েছে, এখানে আধান রয়েছে q0, তাহলে লাইন চার্জের ক্ষেত্রে কি থাকবে, কন্টিনিউয়াসলি চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা সামেশন না করে জাস্ট ইন্টিগ্রেশন করব। তাহলে মনে করো এখানে একটা ক্ষুদ্র অংশ ধরবো dq, ওখানে যেমন q1 q2 q3 qn ছিল, এখানে কি হবে dq dq থাকবে, যে dq থেকে মনে করো ডিসটেন্স হচ্ছে r, তাহলে এর অভিমুখটা এদিকে হবে r ক্যাপ।
তাহলে ডি কিউ এর জন্য কিউ জিরো উপর যে স্মল ফোর্স হবে সেটা হচ্ছে ডিএফ। তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু কত হবে দেখো 1/4πε0 ইনটু ডি কিউ, একটা আধান হচ্ছে ডি কিউ, একটা আধান হচ্ছে কিউ জিরো আপন আর স্কয়ার ইনটু আর ক্যাপ। তাই যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা পুরোটার ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা দেখো এফ পেয়ে যাবো। তাহলে তো সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 1/4πε0 বা কিউ জিরোটাকে আমরা বাইরে লিখতে পারি কনস্ট্যান্ট ইনটু ইন্টিগ্রেশন হয়ে যাবে দেখো ডি কিউ আপন আর স্কয়ার ইনটু আর ক্যাপ। এখন দেখো এই ডি কিউটা যদি লাইন চার্জ হয় তাহলে হবে ল্যামডা ডিএল, যদি সারফেস চার্জ হয় হবে সিগমা ডিএস, যদি ভলিউম চার্জ হয় হবে রো ডিভি। তাহলে তাহলে যদি ফর লাইন চার্জ দেখো তিনটে এক্সপ্রেশন আমরা এখানে লিখে ফেলতে পারি। তাহলে ফর লাইন চার্জ এফ কি হবে বল, এফ ইকুয়াল টু হয়ে যাবে দেখো কিউ নট আপন 4πε0 ইনটু ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল আপন আর স্কয়ার ইনটু আর ক্যাপ। সিমিলারলি ফর সারফেস চার্জ দেখো, ফর সারফেস চার্জ বা ক্ষেত্র বন্টনের জন্য ফর সারফেস চার্জ এই এক্সপ্রেশনটা হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু কিউ নট আপন 4πε0 ইনটু ইন্টিগ্রেশন সিগমা ডিএস আপন আর স্কয়ার ইনটু আর ক্যাপ। এবং নেক্সট ফর ভলিউম চার্জের জন্য কি হবে, রো ডিভি হয়ে যাবে, এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিউ নট আপন 4πε0 ইনটু ইন্টিগ্রেশন রো ডিভি বাই আর স্কয়ার ইনটু আর ক্যাপ। যদিও এই এক্সপ্রেশন গুলো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ততটা কাজে লাগে না, এগুলো বিএসসি লেভেলে বা জেই অ্যাডভান্স লেভেলে কাজে লাগে। আমাদের যদি বোর্ড এক্সামের কথা বলি বা নিট জেই এর কথা বলি সেক্ষেত্রে কিন্তু জাস্ট এক্সপ্রেশন গুলো জানলেই চলবে, এগুলোর অ্যাপ্লিকেশন নেই। কিন্তু ডিস্ট্রিক্ট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে সুপারপজিশন প্রিন্সিপাল অর্থাৎ Q1 Q2 Q3 আলাদা করে ওই চার্জ ডিস্ট্রিবিউশনের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আমাদের বোর্ড এক্সাম বলো বা জেই নিটের ক্ষেত্রে রয়েছে। তো আমরা এবার কয়েকটা অ্যাপ্লিকেশন দেখবো। তো দেখো এখানে একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুতে তিনটে আধান আছে, সেম আধান কিউ 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 এবং এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য a। সাপোজ মনে করো আমাদের এই কর্নারের উপর যে আধানটা রয়েছে এই স্মল কিউ আধান, এর উপরে আমাদেরকে ফোর্স নির্ণয় করতে হবে। সাপোজ এখানে যে স্মল কিউ আধানটা রয়েছে এর উপরে ফোর্স নির্ণয় করতে হবে। তাহলে দেখি এর উপরে ফোর্স কি, এই কিউ এর উপরে ফোর্স দিবে এই বরাবর, তাহলে এটাকে আমরা F1 বলি, F1 ভেক্টর। এই কিউ এর উপরে ফোর্স দিবে এইদিকে, তাহলে এটাকে আমরা বলতে হবে F2 ভেক্টর। তাহলে দেখো সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী এর উপরে মোট ফোর্স কত হবে, নেট ফোর্স F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। তাহলে F নেট যেটা হবে দেখো, F নেট যদি আমরা বলি সেটা হবে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল। এখন যদি F নেটের আমরা মান নির্ণয় করতে চাই তাহলে বাই ইউজিং parallelogram law you know what is the resultant of F1 and F2. F1 F2 resultant এর ফর্মুলা কি হবে, স্কয়ার রুট অফ F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা। এখন থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন F1 and F2। দেখো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই বিপরীত কোণ 60 ডিগ্রি হবে। মানে F1 এবং F2 যে মধ্যবর্তী কোণ সেটাও 60 ডিগ্রি, তার মানে এটা cos 60 হয়ে যাবে। দেখো এখন দেখো যেহেতু আধান দুটোর মান সমান রয়েছে, দেখো আধান দুটোর মান সমান রয়েছে এবং দূরত্ব সেম, কাজে F1 ফোর্সের মান এবং F2 ফোর্সের মান কিন্তু একই হবে। যদি এটা সিজিএস পদ্ধতিতে হয় তাহলে F1 = F2 যে মানটা হবে সেটা সেম হবে, সেটা ইকুয়াল যদি আমরা F বলি তাহলে সেটা হচ্ছে Q1 Q2 বাই মানে Q স্কয়ার বাই A স্কয়ার। সিম্পল দেখো Q1 Q2 বাই R স্কয়ার, তাহলে Q * Q Q স্কয়ার বাই A স্কয়ার। এসআই পদ্ধতির একটা 1/4πε0 হবে, বাস আর কিছু না। তাহলে আমরা বলতে পারি F1 এবং F2 এর মান সমান, F ধরে নিয়েছি। তাহলে যদি এখানে মানটা পুট করে দেখো f স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2f স্কয়ার ইনটু হাফ cos 60, এটা কেটে গেল। তাহলে f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস f স্কয়ার মানে স্কয়ার রুট অফ 3f স্কয়ার মানে √3 ইনটু f। এখন আমরা f এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে √3 ইনটু q স্কয়ার আপন স্কয়ার। তাহলে এইভাবে কিন্তু যদি ট্রায়াঙ্গেল থাকে বা স্কয়ার থাকে, যদি বিভিন্ন কৌণিক বিন্দুতে আমাদের আধান দিয়ে দেয় তাহলে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে আমরা কিন্তু এইভাবে নেট ফোর্স বের করতে পারি। যেমন ফর এক্সাম্পল সাপোজ যদি মনে করো এটা যদি -q দিয়ে দিত তখন কি হতো, এই F1 যে ডাইরেকশন এটা চেঞ্জ হয়ে যেত, তাহলে F1 এর ডাইরেকশনটা এইদিকে হয়ে যেত। দেখো তখন দেখো F1 F2 যে মধ্যবর্তী কোণ সেটা 120 ডিগ্রি হয়ে যেত, তাহলে তখন এটা যদি 120 ডিগ্রি হয়ে যেত দেখো তাহলে এটা -হাফ হয়ে যেত, তখন এটা f স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস f স্কয়ার করে শুধুমাত্র f স্কয়ার হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে f হয়ে যেত। তাহলে এটার অন্য প্রবলেম হয়ে গেল। যদি আমরা কি করি সিম্পল একটা -q দিয়ে দিই,
তাহলে এইভাবে বিভিন্ন ভাবে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে বা পজিটিভ নেগেটিভ গুলো চেঞ্জ করে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমস বা ইউজিং সুপারপজিশন প্রিন্সিপাল করতে পারি। এবং এটা নেসেসারি নয় যে সবসময় একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টও হবে, এটা নন লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, ট্রায়াঙ্গেল হবে, স্কোয়ার হবে, এটা নেসেসারি নয়। অনেক সময় স্কোয়ারের ক্ষেত্রে কি করবে, যে চারটা কৌণিক বিন্দুতে চারটা আধান দিয়ে দিল, দিয়ে বললো যে এর উপরে প্রযুক্ত ফোর্স, তাহলে এর উপরে এই দিক থেকে একটা ফোর্স হবে, এই দিক থেকে একটা ফোর্স হবে, এই দিক থেকে একটা ফোর্স হবে, তিনটে ফোর্সের সাম করতে হবে। প্রথমে এই দুটো ফোর্সের সাম করতে হবে, যেটা এই বরাবর হবে, দিয়ে দুটোকে যোগ করতে হবে সেমটা। তো এইভাবে আমরা সুপারপজিশন প্রিন্সিপালকে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, দেখো এবার আমরা ডিসকাস করবো ইকুইলিব্রিয়াম অফ চার্জেস। এটাকে তোমরা সুপারপজিশন প্রিন্সিপালের একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। তো ইকুইলিব্রিয়াম অফ চার্জেস, এখানে তিনটে চার্জ থাকবে, তিনটে চার্জের আমরা ইকুইলিব্রিয়ামের কথা বলবো। তো দুটো কেস রয়েছে, যখন আধানগুলি মুক্ত হয়, যখন দুটো আধান, যে কোনো দুটো আধান বদ্ধ থাকবে। এখানে প্রথম আমরা ডিসকাস করবো যখন এই দুটো আধান মনে করে এই দুটো মুক্ত আধান মানে এরা মুভ করতে পারবে। ওকে, এদের উপর যদি ফোর্স প্রয়োগ করা হয় তাহলে এরা মুভ করে যাবে। তাহলে দেখো এখানে আমরা তিনটে রিজিয়নের কথা বলবো। একটা হচ্ছে এই কিউ আধানের লেফট সাইড একটা রিজিয়ন, যেটাকে আমরা বলবো রিজিয়ন 1। এদের মধ্যবর্তী একটা রিজিয়ন বলবো রিজিয়ন 2, আর এই পাশে একটা রিজিয়ন বলবো যেটা হচ্ছে রিজিয়ন 3 বা R3। এগুলো লিখে R2 R3, তিনটে রিজিয়ন। তাহলে আমরা একটা থার্ড চার্জকে এখানে নিয়ে আসবো, যাতে করে সিস্টেমটা সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থা মানে কি, প্রতিটি আধানের উপরে প্রযুক্ত মোট বল শূন্য হবে। একটা সিস্টেম সাম্যাবস্থায় মানে এমন নয় যে একটা আধানের উপরে মোট বল শূন্য হয়ে গেলে হবে, যতগুলো আধান থাকবে সিস্টেমে প্রত্যেকটার উপরে নেট ফোর্স শূন্য হওয়া উচিত। এবং এখানে সেটা অবশ্যই অবভিয়াসলি আমাকে দেখতে হবে, কারণ এই দুটো আধান মুক্ত আছে। যদি এই দুটো আধান বদ্ধ থাকতো তাহলে আমরা একটা আধানের উপর নেট ফোর্স 0 দেখলেই হতো, সেটা আমরা নেক্সট কেসে করব। কিন্তু যদি আধানগুলো মুক্ত থাকে তাহলে আমাকে দেখতে হবে প্রত্যেকটা আধানের উপরে নেট ফোর্স যাতে শূন্য হয়। তাহলে দেখো কোন কিরকম প্রকৃতির একটা আধানকে কোথায় রাখলে প্রতিটা আধানের উপরে নেট ফোর্স 0 হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা দেখবো। দেখো প্রথমে আমি মনে করি যে এদিকে এখানে রিজিয়ন 1 এ যদি একটা প্লাস কিউ চার্জ রাখি, তাহলে দেখো এই কিউ কি করবে, একে বিকর্ষণ করবে, আবার এই কিউ একে বিকর্ষণ করবে, তাহলে এইদিকে চলে যাবে। বাস, তার মানে এখানে সাম্যাবস্থা থাকতে পারবে, দুটোই বিকর্ষণ করছে। সিমিলারলি এই রিজিয়নে যদি আমরা একটা প্লাস কিউ আধানকে রাখি, তা তো একই কেস হবে, এই কিউ একে ওইদিকে বিকর্ষণ করবে, এই কিউ বিকর্ষণ করবে, যার ফলে এই সাম্যাবস্থা থাকতে পারবে না। তাহলে তার এদের দুজনে দেখার কোনো মানেই হয় না। একটা আধান যখনই সাম্যাবস্থা হচ্ছে না, তখন এই দুটো আধানের আর দেখার কোনো প্রয়োজন নেই। এবার দেখো যদি আমরা এইখানে রাখি সাপোজ মাঝখানে, তাহলে কি হবে, দেখো এই কিউ একে ফোর্স দিবে, এই কিউ একে ফোর্স দিবে, এর কিন্তু সাম্যাবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখতে হবে এবার এই আধানগুলোর ক্ষেত্রে, দেখো এই পাশের আধানটা যদি দেখি, এই কিউ একে এইভাবে ফোর্স দিবে, আবার এই কিউ একে এইভাবে ফোর্স দিবে, দুটো একই দিকে ফোর্স হচ্ছে, তার মানে চলে যাবে ওইদিকে, তাহলে সাম্যাবস্থায় থাকার কোনো সম্ভাবনা নেই। এবার দেখো তাহলে প্লাস কিউ এটা স্যাটিসফাই করছে না, এবার আমরা দেখো মাইনাস কিউ কি এটা স্যাটিসফাই করছে, মাইনাস কিউ কি এটা স্যাটিসফাই করছে সেটা দেখবো। দেখো তাহলে প্রথম যদি আমরা এই রিজিয়নে একটা মাইনাস কিউ আধান রাখি, তাহলে মাইনাস কিউর ক্ষেত্রে কি হবে, দেখো এও আকর্ষণ করবে, এও আকর্ষণ করবে, দুটো একই দিকে হবে, পসিবল নয়। এখানে যদি মাইনাস কিউ রাখি সেম কেস হবে, এই কিউ আকর্ষণ করবে, এই কিউ আকর্ষণ করবে, পসিবল নয়, দুটো একই দিকে ফোর্স হয়ে গেলে এ কখনোই সাম্যাবস্থায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা। কিন্তু দেখো যদি মাঝখানে আমরা মাইনাস কিউ আধানকে রাখি, সেক্ষেত্রে কি হবে, এই কিউ কি করবে, এই মাইনাস কিউকে এইদিকে আকর্ষণ করবে, এই কিউ কি করবে, এইদিকে আকর্ষণ করবে, তাহলে এর সাম্যাবস্থা হওয়া পসিবল। এখন দেখো এই কিউর ক্ষেত্রে কি হবে, এই কিউকে এই মাইনাস কিউ, এই কিউ কে মাইনাস কিউ এদিকে আকর্ষণ করবে, এই কিউ এদিকে বিকর্ষণ করবে, অপোজিট হচ্ছে, সাম্যাবস্থা হওয়া পসিবল। এই কিউ কে এই মাইনাস কিউ আকর্ষণ করবে, এই কিউ বিকর্ষণ করবে, অপোজিট। তাহলে দেখো একমাত্র যদি এখানে এই রিজিয়ন 2 তে কোনো একটা আমরা আধানকে রাখি, তাহলে একমাত্র ফোর্স গুলো অপোজিট হচ্ছে। তাহলে অপোজিট হওয়ার পরে কি ইকুয়াল হতে হবে, ইকুয়ালটা তো ডিসটেন্স দিয়েও আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে প্রথমে অপোজিট হওয়া প্রয়োজন, তারপর তো ইকুয়াল হবে। ইকুয়ালটা আমরা ডিসটেন্স মানে এখানে না রেখে এখানে এখানে বিভিন্ন জায়গায় রেখে মোটামুটি R2 রিজিয়নের মধ্যে কোথাও এই মাইনাস কিউকে রাখলে অবশ্যই সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটা আধানের উপরে নেট ফোর্স 0 হচ্ছে, কাজে আমরা বলতে পারি যে সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। নেক্সট প্রশ্ন হবে যে এটি কি সুস্থির সাম্যাবস্থা নাকি অস্থির সাম্যাবস্থা, সেটা কি করে বুঝবে। দেখো সুস্থির বা অস্থির সাম্যাবস্থা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা যে কোনো আধানকে আমরা সামান্য সরিয়ে দেখবো যে সেই সাম্যাবস্থাটা বিঘ্নিত হচ্ছে নাকি সাম্যাবস্থাটা আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। যেমন দেখো এই কিউকে যদি আমি সামান্য সরিয়ে দিই, দেখো মনে করো একটা সাম্যাবস্থায় আছে, যখনই আমি মনে করো এই কিউকে সামান্য এইদিকে সরিয়ে দিব, তখন অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাবে, তখন এইদিকে চলে যাবে, মানে সাম্যাবস্থা বিঘ্নিত হয়ে যাবে। তাই একটা যদি সাম্যাবস্থা বিঘ্নিত হয়ে যায় তাহলে বাকিগুলো তো বিঘ্নিত হবে। মাইনাস কিউর ক্ষেত্রেও তাই, দেখো দুটোই অ্যাট্রাকশন ফোর্স আছে, কিন্তু একটা যদি সামনের দিকে নিয়ে আসে মাইনাস কিউ, দেখো মাইনাস কিউ তো স্থির অবস্থায় আছে, এই মুহূর্তে সাম্যাবস্থায় আছে, কিন্তু কারণ দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট। যদি মাইনাস কিউকে সামান্য দিকে আমরা সরিয়ে নিই, যদি মাইনাস কিউকে সামান্য, দেখো এই দুটো ইকুয়াল নাও হতে পারে, Q1 Q2 রাখি, নেসেসারি নয় যে দুটো ইকুয়াল হবে, তাহলে আরো অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। কারণ তখন দেখো এই যে ফোর্স গুলো আধানের মানের দ্বারাও ডিপেন্ড হবে, আবার আধানের
দূরত্বের উপর ডিপেন্ড হবে। দেখো এই দুটো সমান হওয়া সম্ভবই নয়, কারণ দেখো এই মাইনাস কিউটাকে তো মাঝখানে থাকতেই হবে। এই মাইনাস কিউ যদি মাঝখানে না থাকে তাহলে তো এর সাম্যাবস্থা থাকবে না, তার মানে এর পজিশন তো ফিক্সড। তাহলে এর পজিশন যদি ফিক্সড হয় তাহলে Q1 আর Q2 পজিশনও ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস কিউ যদি মাঝখানে থাকে তাহলে এই দুটো যদি আধান যদি সমান হয় তাহলে দেখো এগুলো ইকুয়াল অপোজিট হলো ইকুয়াল হতে পারবে না, ডিসটেন্স দিয়ে মেইনটেইন করা যাবে না, কারণ এটা যদি চেঞ্জ হয়ে যায় তখন এর সাম্যাবস্থাটা বিঘ্নিত হয়ে যাবে। তার মানে তিনটে আধানকে বিভিন্ন মানের হতে হবে এবং ডিফারেন্ট প্রকৃতিরও হতে হবে, এবং এই সাম্যাবস্থাটা সবসময় একটা অস্থির সাম্যাবস্থা হবে। সবসময় খেয়াল রাখবে যদি আধানগুলো মুক্ত আধান হয় তাহলে তাহলে একই রেখায় অবস্থিত হতে হবে, এবং তাদের মাঝখানে যে আধানটা সেটা বিপরীত প্রকৃতির হতে হবে। এই পাশের যে দুটো আধান সমপ্রকৃতির হতে হবে, কিন্তু তাদের ম্যাগনিটিউড আলাদা হতে হবে, Q1 Q2 এর ম্যাগনিটিউড আলাদা হতে হবে যাতে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে যদি আধানগুলো মুক্ত অবস্থায় থাকে তখন আমরা এইভাবে ডিসকাস করব। কিন্তু যদি মনে করো কেস 2 তে আমরা বলছি, যদি মনে করো এই দুপাশে যে দুটো আধান রয়েছে এই আধানগুলো যদি মনে করো বদ্ধ হয়ে যায়, এই Q1 Q2 যদি মনে করো বদ্ধ আধান হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে পসিবিলিটি দেখো কি হবে। সেক্ষেত্রে মনে করো যদি একটা প্লাস কিউ আধানকে আমরা নিয়ে আসি, তাহলে দেখো এই মাঝখানে একটা যদি প্লাস কিউ আধানকে নিয়ে আসি এর সাম্যাবস্থা হওয়া পসিবল। কেন বলছি সাম্যাবস্থা হওয়া পসিবল, দেখো তার কারণ হচ্ছে সেক্ষেত্রে দেখো এই Q1 এদিকে বিকর্ষণ করবে, এই Q2 এদিকে বিকর্ষণ করবে, এবং দেখো যেহেতু এরা অলরেডি সাম্যাবস্থা আছে, ফিক্সড আছে, তাহলে এদের সাম্যাবস্থার কথা বিবেচনা করার প্রয়োজনই নেই, জাস্ট কিউ সাম্যাবস্থা দেখবো, কিউ তো সাম্যাবস্থা পসিবল। সিমিলারলি দেখো মাইনাস কিউ আধান যদি যায় তাহলেও পসিবল, কারণ সেক্ষেত্রে কি হবে, এও অ্যাট্রাকশন করবে, এও অ্যাট্রাকশন করবে। তাহলে মাঝখানে যদি আমরা একটা প্লাস মাইনাস, মানে মাঝখানে বলতে রিজন 2 তে আর কি, রিজন 1 রিজন 2 রিজন 3, এবং সেক্ষেত্রে দেখো এই প্লাস এই দুটো প্লাস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা মাঝখানে প্লাস কিউ অথবা মাইনাস কিউ যাই আধান রাখি না কেন সাম্যাবস্থায় থাকবে। কিন্তু সমস্যা হবে যদি এই দুপাশের যে বদ্ধ আধানগুলো রয়েছে এদের যদি চার্জটা আলাদা হয়, মনে করো এটা হচ্ছে মাইনাস Q1 এটা হচ্ছে প্লাস Q2, তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা প্লাস কিউ আধানকে বলি, সেই প্লাস কিউ আধান কোথায় সাম্যাবস্থায় থাকবে, দেখো প্লাস কিউ আধান যদি আমরা এখানে রাখি, দেখো এই রিজিয়ন 1 এ রাখি, এখানে যদি আমরা প্লাস কিউ আধানকে রাখি তাহলে সাম্যাবস্থা হওয়া সম্ভব কি, দেখো মাইনাস কিউ কি করবে, একে অ্যাট্রাকশন করবে, প্লাস কিউ কি করবে, বিকর্ষণ করবে, তাহলে এখানে পসিবল। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে তখনই পসিবল হবে কারণ দেখো মাইনাস Q1 সামনে আছে, এই খুব জোরে অ্যাট্রাকশন করবে, কিন্তু প্লাস কিউ অনেক দূরে আছে, তাহলে অতটা জোরে বিকর্ষণ করতে পারবে না। তাহলে কি হবে, Q2 যে মানটা সেটা বড় হতে হবে, মানে যদি Q2 গ্রেটার দেন Q1 হয় তাহলে প্লাস কিউ আধানটাকে এইদিকে রাখতে হবে, আর যদি Q1 গ্রেটার দেন Q2 হয় তাহলে আধানটাকে এই পাশে রাখতে হবে, মাঝখানে কোনোমতেই সম্ভব নয়, পসিবল নয়। কারণ দেখো সেক্ষেত্রে কি হবে, মাইনাস কিউ একে এদিকে অ্যাট্রাকশন করবে, প্লাস কিউ এদিকে বিকর্ষণ করবে, তাহলে একই দিকে হয়ে যাবে ফোর্সটা। তার মানে দেখো যে আধানটা ছোট আধান সেই ছোট আধানটা সামনে সবসময় থাকবে। যদি মাইনাস কিউ আধান হয় প্লাস কিউর পরিবর্তে দেখো যদি মাইনাস কিউ আধান হয়, তাহলে মাইনাস কিউ আধান যদি আমরা এখানে রাখি তাহলে একই কেস, দেখো এই মাইনাস কিউ কে বিকর্ষণ করবে কিন্তু এই প্লাস কিউ কে আকর্ষণ করবে, কিন্তু এই এত দূর থেকে আকর্ষণ করছে কাজে এই মানটা বড় হতে হবে। তাহলে আমাদের কোন রিজিয়নটা হবে, এই রিজিয়নও হতে পারে এই রিজিয়নও হতে পারে, মাঝখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা রিজিয়ন হবে যদি এদের আধানগুলোর প্রকৃতি বিপরীত হয়। কিন্তু তার জন্য আমাকে কি টেস্ট করলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আধানটা ছোট তার সামনের দিকে রিজিয়নটা হবে। তাহলে এইভাবে যখন আমরা প্রবলেম করব তখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে নাল পয়েন্টের অবস্থানটা কোনখানে হওয়া উচিত, সেটা নাল পয়েন্ট বলা হয় যে পয়েন্টে নেট ফোর্স 0 হয়। তো সেটা আমরা এইভাবে প্রেডিক্ট করতে পারবো চেক করে এই রিজিয়নে এবং এই রিজিয়নে। আর এটা তোমার একটা সামারি বলে দিলাম যে যদি দেখো যে দুটো আধান অপোজিট আছে তাহলে অবশ্যই ছোট আধানটার সামনে নাল পয়েন্টটা পাওয়া যাবে, আর যদি দুটো আধান মনে করো একই প্রকৃতির থাকে তাহলে সেটা সবসময় মাঝখানে হবে, প্লাস কিউ হোক বা মাইনাস কিউ হোক। ওকে, তো এইভাবে আমরা আধানের সাম্যাবস্থা বুঝতে পারবো। আবার এখানে আধানের সাম্যাবস্থা দেখার সময় এটাও আমরা দেখতে পারি যে সুস্থির না অস্থির সাম্যাবস্থা। দেখো মনে করো মাঝখানে যদি একটা প্লাস কিউ আধান থাকে, এটা সুস্থির না অস্থির কি করে বুঝবে, প্লাস কিউ যদি একটু সামান্য দিকে সরিয়ে দিই তাহলে এদিকে ঠেলে আবার এদিকে পাঠিয়ে দিবে, প্লাস কিউ কে এইদিকে যদি সরিয়ে দিই ঠেলে এদিকে পাঠিয়ে দিবে, তার মানে কি এর আগের জায়গায় যেখানে ছিল সেখানে আবার ফিরে চলে আসবে, সামান্যকে যদি নড়িয়েও দিই তার মানে সুস্থির সাম্যাবস্থা। কিন্তু দেখো যদি মাইনাস কিউ আধান হয় সেখানে সুস্থির হবে না, অস্থির হয়ে যাবে, কেন মাইনাস কিউ উপরে অ্যাট্রাকশন ফোর্স আছে, সামান্যকে এদিকে সরিয়ে দিলে অ্যাট্রাকশন করে টেনে নেবে, এর আগের অবস্থায় ফিরে আসতে পারবে, মানে অস্থির সাম্যাবস্থা হয়ে। তাহলে আধানটা সুস্থির হবে নাকি অস্থির হবে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আবার দেখো এটা এর উপরও ডিপেন্ড করবে যে কোন বরাবর আমি সরাচ্ছি। মনে করো এই মাইনাস কিউ আধানটাকে যদি আমরা এই লাইন ভার্টিক্যালি সরাই তাহলে এই মাইনাস কিউ যদি এখানে চলে যায় তখন কি হবে, দেখো এই প্লাস কিউ কে এদিকে ফোর্স দেবে, এই প্লাস কিউ এদিকে ফোর্স দেবে, নেট ফোর্স এদিকে হবে, আবার আগের জায়গায় চলে আসবে, মানে সুস্থির সাম্যাবস্থা। অর্থাৎ এই মাইনাস কিউ কে যখন আমরা হরাইজন্টালি মুভ করাচ্ছি তখন অস্থির, কিন্তু ভার্টিক্যালি মুভ করালে সুস্থির সাম্যাবস্থা। তাহলে প্লাস কিউর ক্ষেত্রে উল্টো হবে, কারণ প্লাস কিউর ক্ষেত্রে কি হবে, একে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ করবে, নেক্সট বিকর্ষণ করে উপর দিকে হয়ে যাবে, পালিয়ে যাবে।
তখন এটা অস্থির হয়ে যাবে। কিন্তু এইখানে যখন এই বরাবর সরাচ্ছি তখন কি হতে থাকে, এদিকে এলে বিকর্ষণ করে ঠেলে দেবে, এদিকে এলে বিকর্ষণ করে ঠেলে দেবে। তাহলে যদি আমরা লাইন জয়েনিং বরাবর দেখি প্লাস কিউ আধান সুস্থির সাম্যাবস্থা, মাইনাস কিউ আধান অস্থির। যদি আমরা ভার্টিক্যাল বরাবর দেখি প্লাস কিউ অস্থির, মাইনাস কিউ সুস্থির। তাহলে এইভাবে আমাদেরকে সবসময় মানে এতগুলো টেস্ট একসঙ্গে মনে রাখা সম্ভব নয়। তাহলে আমরা সবসময় টেস্ট করে করে দেখবো। তোমরা যদি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের টেস্ট করতে সুবিধা হবে, এবং পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে তোমরা টেস্ট করতে পারবে যে কোথায় রাখলে সাম্যাবস্থা হবে। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম দেখি এই সাম্যাবস্থার উপরে। প্রবলেমটা কি বলছে, দুটি প্লাস কিউ আধান একটি রেখার উপর অবস্থিত, তৃতীয় একটি মাইনাস কিউ আধানকে কোথায় রাখলে সাম্যাবস্থা থাকবে। এখানে একটা বিশেষ বিষয় তোমরা দেখো, বিশেষ বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আধান দুটো বলা নেই যে বদ্ধ বলে, তার মানে মুক্ত আধানে ধরে নেবো প্লাস কিউ। তাহলে এই একটা প্লাস কিউ মুক্ত রয়েছে, তাহলে অবশ্যই মাঝখানে হবে মাইনাস কিউ, আমরা আগে ডিসকাস করে নিয়েছি। কিন্তু ম্যাথামেটিক্যালি দেখো এটা আমরা দেখবো, মনে করছি আমরা এটা প্লাস কিউ থেকে এক্স দূরত্বে আছে, তাহলে পুরো ডিস্টেন্স যদি আর হয় তাহলে ডিস্টেন্সটা হবে আর মাইনাস এক্স। তাহলে দেখো মাইনাস কিউর উপরে মোট ফোর্স দেখো, এদিকে একটা অ্যাট্রাকশন ফোর্স হবে, এদিকে একটা অ্যাট্রাকশন ফোর্স হবে, দুটো ফোর্স ইকুয়াল হবে। তাহলে একটা হবে কিউ স্কয়ার বাই এক্স স্কয়ার, একটা ফোর্স দেখো কিউ স্কয়ার বাই এক্স স্কয়ার এর উপরে, কারণ কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, আরেকটা হবে কিউ স্কয়ার বাই আর মাইনাস এক্স এর হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই আর মাইনাস এক্স এর হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে কিউ স্কয়ার কেটে গেলে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে আর মাইনাস এক্স এর হোল স্কয়ার, তার মানে এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স, তার মানে দেখো 2x ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স ইকুয়াল টু আর বাই 2। তার মানে দেখো ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারছি এটা মাঝখানে হবে। কিন্তু আমরা থিওরিটিক্যালি আগে ডিসকাস করলাম যে অবশ্যই যদি মুক্ত আধান হয় তিনটে আধান, তাহলে কি হবে, সেক্ষেত্রে অবশ্যই মাঝখানে থাকতে হবে, তবেই পসিবল সাম্যাবস্থা হওয়া। ওকে, আদারওয়াইজ কিন্তু পসিবল নয়। আচ্ছা এখানে দেখো, এখানে যদি কিন্তু সাম্যাবস্থা যদি এই দুটো প্লাস কে যদি বদ্ধ আধান মুক্ত আধান হয় তাহলে কিন্তু এটা সাম্যাবস্থা হবে না। তার মানে এই প্লাস কিউ দুটো আধানে কিন্তু বদ্ধ হতে হবে, না হলে এই প্লাস কিউ তো সাম্যাবস্থা হবে না। শুধু মাইনাস কিউ সাম্যাবস্থা হলে কিন্তু পুরো সিস্টেমটা সাম্যাবস্থা হবে না যদি মুক্ত হয়। তার মানে অবশ্যই এই দুটোকে বদ্ধ আধান হতে হবে, তবেই এই মাইনাস কিউ সাম্যাবস্থায় হবে, আদারওয়াইজ কিন্তু নয়। তাহলে এখানে যেটা বলছে দুটি প্লাস কিউ আধান একটি রেখার উপর, দুটি বদ্ধ আধান বলা উচিত প্রবলেমটাতে। দুটি বদ্ধ আধান প্লাস কিউ আধান যদি হয় তবেই এই প্রবলেমটা ভ্যালিড, না হলে ভ্যালিড নয় কিন্তু। আদারওয়াইজ কি হবে দেখো, এর উপরে যে নেট ফোর্স সেটা তো জিরো হবে না, কারণ এই মাইনাস কিউ একে আকর্ষণ করবে, কিন্তু এই প্লাস কিউ দূর থেকে এত বিকর্ষণ দিতে পারবে না। তো তাহলে এই সাইডে যে আধানগুলো সেগুলো কিন্তু সাম্যাবস্থায় থাকবে না। তাহলে আমি আগেই বললাম যে যদি মুক্ত আধান হয় তাহলে কিন্তু সাম্যাবস্থায় থাকতে হলে এদেরকে ম্যাগনিটিউড আলাদা হতেই হবে, এবং এর ম্যাগনিটিউড এর যে প্রকৃতি এদের থেকে আলাদা হবে, কিন্তু এর মাঝখানে থাকবে, এবং সেটা ম্যাথমেটিক্যালি প্রুভ হচ্ছে। দেখো এক্স ইকুয়াল টু আর বাই হতেই হবে। তো এইভাবে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা করতে পারবো নাল পয়েন্ট নির্ণয় করার জন্য। ওকে, তাহলে দেখো এবার দেখো কুলম্বের সূত্রে কি কি সীমাবদ্ধতা রয়েছে, কি লিমিটেশন রয়েছে। প্রথমে যখন আমরা কুলম্বের সূত্রের ডেফিনেশন দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে অবশ্যই এটা স্থির আধানের জন্য প্রযোজ্য এবং বিন্দু আধানের জন্য প্রযোজ্য। তো দেখো একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখবো যে যদি একটা এক্সটেন্ডেড অবজেক্ট হয় এবং তার পাশে একটি বিন্দু আধান থাকে, তাহলে এদের মধ্যে ফোর্স নির্ণয় করতে কুলম্বের সূত্রে কি অসুবিধা হতে পারে। তো মনে করো এদের মধ্যে ডিসটেন্স, ইনিশিয়ালি যে ডিসটেন্সটা থাকবে সাপোজ সেই ডিসটেন্স যদি আমরা আর ডিসটেন্স ধরি এর সেন্টার থেকে এই বিন্দু আধান পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি ডিসটেন্সটা আর হবে না। কেন দেখো, এই প্লাস কিউ আধান কি করবে, ইন্ডাকশন ঘটাবে। ইন্ডাকশন ঘটালে কি হবে, এদিকে যে মাইনাস আধানগুলো আছে সেগুলো এদিকে চলে আসবে, তাহলে এই পাশে কি হবে, মোর পজিটিভ হয়ে যাবে। তো এই যে চার্জ সেন্টার যেটা এখানে হচ্ছে সেটা এখানে না ধরে এদিকে হয়ে যাবে, কোথাও একটা শিফট হয়ে যাবে চার্জ সেন্টারটা। তাহলে প্রথমে যেটা ফোর্সটা হচ্ছিল মনে করি এটা যদি আমরা কিউ1 বলি, এটা যদি কিউ2 বলি, তাহলে তো প্রথমে যে ফোর্সটা হচ্ছিল কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, এখন যে ফোর্সটা হবে সেটা কিন্তু কিউ1 কিউ2 বাই আর স্কয়ার থেকে কম হবে, কারণ ডিসটেন্স ইফেক্টিভ ডিসটেন্সটা বেড়ে গেছে, এফ লেস দেন কিউ1 কিউ2 বাই আর স্কয়ার হয়ে যাবে। ওই জন্য অ্যাকচুয়াল যে ফোর্সটা সেটা কিন্তু বের করা যাবে না। সিমিলারলি দেখো যদি এমন হয় যে এইদিকে মাইনাস কিউ থাকে, মনে করো কিউ1টা মাইনাস আর এটা মনে করো প্লাসই রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যা হবে দেখো, এই মাইনাস কিউর জন্য কি হবে, নেগেটিভ যে আধানগুলো এদিকে শিফট হবে, তার মানে এইদিকে পজিটিভ আধান বেড়ে যাবে। তাহলে তখন কি হবে, এই যে চার্জ সেন্টার যেটা মাঝখানে চলে সেটা এইদিকে চলে আসবে, মানে ডিসটেন্সটা কমে যাবে, তাহলে ফোর্সটা বেড়ে যাবে, তাহলে এফ গ্রেটার দেন কিউ1 কিউ2 বাই আর স্কয়ার হয়ে যাবে। তাহলে এই প্রবলেম কিন্তু দেখা দেবে। তাহলে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেটা শুধুমাত্র স্থির আধানের জন্য, বিন্দু আধানের জন্য প্রযোজ্য। আরেকটা বিষয় আছে, নিউক্লিয়ার ডিসটেন্সের মধ্যেও কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না। নিউক্লিয়ার ডিসটেন্স মানে যেটা হচ্ছে 10⁻⁻15 মিটারের মধ্যে, সেখানে নিউক্লিয়ার ফোর্স চলে আসে, তখন এই ক্ষুদ্র রিজিয়নে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে আমরা কিন্তু দুটো চার্জের মধ্যে যে ফোর্স নির্ণয় করতে পারবো না, সেখানে কিন্তু নিউক্লিয়ার ফোর্সও চলে আসবে। তাহলে খুব কাছাকাছি যেতে, যদি দুটো আধান যদি খুব কাছাকাছি চলে আসে, নিউক্লিয়ার দূরত্বের মধ্যে চলে আসে, তখনও কিন্তু কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল নয়। তাহলে কুলম্বের সূত্র স্থির বিন্দু আধানের জন্য প্রযোজ্য, কিন্তু সেই ডিসটেন্সটা হতে হবে একটা কিন্তু ফিজিবল ডিসটেন্স হতে হবে, যেটা কিন্তু নিউক্লিয়ার দূরত্ব থেকে বেশি, মানে গ্রেটার দেন 10⁻15 মিটার অবশ্যই
হতে হবে। ওকে, তো এগুলো হচ্ছে কয়েকটা সীমাবদ্ধতা। তাহলে দেখো আমরা এই ওয়ান শট ভিডিওতে বেসিক্যালি ইলেকট্রিক চার্জ এবং কুলম্বের সূত্রটা ডিসকাস করলাম। ইলেকট্রিক ফিল্ডটা আমি এখন পর্যন্ত স্টার্ট করতে পারলাম না, এটা নেক্সট ভিডিওতে ইলেকট্রিক ফিল্ডের জন্য আলাদা করবো। মানে এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, অনেক টপিকস আমি কভার করে দিয়েছি, পুরো ফুল কমপ্লিট টপিকস আমি কভার করে দিয়েছি। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগছে এবং তোমাদের মনে হচ্ছে যে তোমাদের 12 এ পড়াশোনার ক্ষেত্রে এটা হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।